এক একদিন কলকাতাকে বড্ড সুন্দরী বলে মনে হতে থাকে। আমি জন্মাবধি এই শহরেই থেকেছি, বড় হয়েছি, ভালো তো লাগবে। কিন্তু একটা সন্ধে আসে যখন কুমোরটুলির সরু গলি থেকে বেরিয়ে বনমালী সরকার স্ট্রিটে পড়লে হঠাৎ একটা চমক লাগে। পুরানো মস্ত বাড়িগুলো, তাদের প্রকাণ্ড থাম, বেরিয়ে থাকা ঝুল বারান্দা, পাহাড়ি রেলিং, সব কিছুর উপরে এসে পড়ে পরন্ত সূর্যের আলো। বুড়ি কলকাতা ফিক করে হাসে আমার দিকে তাকিয়ে যেন। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আজ বাড়ি ফেরার পথে হঠাৎ কি মনে হলো গঙ্গার দিকে হাঁটা দিলাম। রাস্তার পাশে দাঁড়িয়ে চা খেলাম, রাধুদার দোকানের খুদে চপ খেলাম দুটো। সন্ধে হয়ে গেল, রাস্তার আলো জ্বলল। সত্যি এ যেন অন্যরকম সন্ধে। সবে ভাবছিলাম এইবার একটু আড়ালে গিয়ে একটা সিগারেট ধরালে ভালো হয়, এমন সময় ভাই সিগারেট খাস না, খুব খারাপ। মুন্নাদি, পরনে যথারীতি জিন্স আর সালোয়ার, কাঁধে ঝোলা, মুখে অত্যন্ত ফাজিল মার্কা এক ফালি হাসি। পাশের গলিটা থেকে এইমাত্র বেরিয়েছে, তাই আমি বোধহয় লক্ষ্য করিনি। যত সব ফালতু কথা। তোকে কে বললো আমি সিগারেট কিনতে যাচ্ছিলাম? গঙ্গার ঘাটে যাচ্ছিলি? কি জানি হঠাৎই ইচ্ছে হলো। থাকে, যাব না, চ বাড়ি যাই। তুই কোথায় গিয়েছিলি? সৌভিক, ক্যামেরা। সৌভিক? সৌভিক আবার কে? আর ক্যামেরা কিনেছে তাতেই বা কি হয়েছে? গার্গী আমার সঙ্গে এনফিল করছিল। সৌভিক ওর বয়ফ্রেন্ডের নাম। এই এক মিনিট, সে ক্যামেরা কিনেছে তাতে তুই এরকম সাইক্লোনের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলছিস কেন? কেমন ছেলে রে তুই? নতুন ক্যামেরা কিনলে কুমোরটুলিতে গিয়ে দাঁত খিচানো সিংহের সাদা কালো ফটো তুলতে হয়, তাও জানিস না? অবশ্যই তুই জানবি বা কোত্থেকে? তোর না আছে ক্যামেরা, না আছে ফেসবুক। আলুর চপ খাওয়া হতো ছাড়া। ওহো, তা সেই ছবি তুলবে বলে তোকে ধরে এনেছিল গলি খুঁজি চিনিয়ে দিতে? বেশ বেশ, ভালো ছেলে। তা ওরা তোকে খাওয়ালো না কিছু? আতেলরা না কখনো রাস্তায় দাঁড়িয়ে চপ খায় না, খামোখা ঘুরিয়ে মারলো 3 ঘন্টা ধরে। দূর দূর, দাদা 4টে চপ দিন না। মুন্নাদির পকেটে মোবাইলটা বেজে উঠেছে, দু হাতে তেল লেগে আছে, এক হাতে আবার চপের ঠোঙা। উফ, ফোন ধরা সহজ কথা নয়। চটপট আমার হাতে ঠোঙাটা ধরিয়ে দিয়ে কোনো ক্রমে রুমালে হাত মুছে ফোনটা রিসিভ করলো মুন্নাদি। লালবাজারে যেতে হবে? এখনই? কেন বলুন তো? আপনি কে কথা বলছেন? আরও প্রায় 2 মিনিট এইরকম অবাক গলায় কথা বলল। আমি স্বভাবতই হাঁ করে তাকিয়েছিলাম। কি হয়েছে রে? কে ফোন করেছিল? শ্যামাপুকুর থানা থেকে গাড়ি পাঠাচ্ছে আমাদের নিয়ে যেতে। কোথায়? কোথায় নিয়ে যাবে তোকে? লালবাজার। এই মুন্নাদি, তুই কি করেছিস? সেটা তো আমিও ভাবছি। এমন কি করে বসলাম যে একেবারে খোদ লালবাজার থেকে ডেকে পাঠাচ্ছে? তুই তুই এখানে দাঁড়িয়ে চপ খা, আমি যাই। হ্যাঁ, নালে মা ভাববে। হাট, তুই এত ভীতু না। লালবাজার থেকে ডেপুটি কমিশনার ফোন করেছিলেন, বললেন আমি যে অ্যাডলফ হিটলারের আঁকা অরিজিনাল ছবিটা খুঁজে বের করে দিয়েছিলাম, উনি সেটা শুনেছেন। সেই জন্যই উনি আমাকে খুঁজছিলেন। সম্ভবত কোথাও মিস্টিরিয়াস কিছু ঘটেছে। ও হ্যাঁ, তাই তো বটে। মুন্নাদির পান্না উদ্ধার এবং হিটলারের ছবি উদ্ধার, দুটো ঘটনাই পেপারে বেরিয়েছিল। পুলিশের সেটা মনে রাখারই কথা। আমি সবটাতেই ভয় পেয়ে যাই। ধুর, এদিকে মুন্নাদি ছোটবেলা থেকে আমাকেই সব কিছুর মধ্যে জড়িয়ে ফেলে। ঝটপট চপ শেষ করে 2 কাপ চায়ের অর্ডার দিতে যাচ্ছিল মুন্নাদি, তার আগেই অবশ্য সরু রাস্তাটার একপাশে এসে দাঁড়ালো একটা অল্টো। স্মার্ট চেহারার এক ভদ্রলোক নেমে এসে সরাসরি মুন্নাদির সামনেই এসে দাঁড়ালেন। গুড ইভিনিং, আপনি বোধহয় অদ্রিজা চৌধুরী? আমাকে লালবাজার থেকে পাঠানো হয়েছে। পুলিশের গাড়িতে উঠতে হলো মুন্নাদির পাল্লায় পড়ে। ওর জন্য আমার যে আর কি দুর্ভোগ পোয়াতে হবে কে জানে। ভদ্রলোক সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছেন। চাপা গলায় কিছু একটা বলতেই গাড়িটা চলতে আরম্ভ করলো। আমরা লালবাজার যাচ্ছি তো? নো ম্যাডাম, আমরা সরাসরি মার্ডার স্পটেই যাচ্ছি। মার্ডার? আমি বুঝতে পারলাম আমার গলাটা বোধহয় এবার শুকিয়ে গেছে। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি।
যারা নিয়মিত গল্প শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ করে দিন। ইউটিউবে সাবস্ক্রিপশন ফ্রি ঠিকই, কিন্তু এতে আমাদের অনেকটা উপকার হয়, সাহস পাই, উৎসাহ পাই। আজ আপনাদের জন্য রয়েছে মুন্নাদি সিরিজের একটি গোয়েন্দা অ্যাডভেঞ্চার গল্প। মুন্নাদির গল্প ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে এবং বহুল জনপ্রিয়তাও লাভ করেছে। আজকের গল্পটি আমাদের উপহার দিয়েছেন প্রখ্যাত লেখক রাজা ভট্টাচার্য। জন্ম 1971, হাবড়া। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি মধ্যমগ্রামের বাসিন্দা। পেশা শিক্ষকতা। আপাদমস্তক এই পারিবারিক মানুষটি বিশ্বাস করেন পাঠকই রচনা, লেখক উপলক্ষ মাত্র। এর আগেও আপনারা মুন্নাদির 2টি গল্প শুনেছেন। আজ রইল 3য় গল্প। শুনতে থাকুন আজকের গল্প, রাজা ভট্টাচার্যের কলমে চিকিজিমা রহস্য। বন্ধ শাটারটা ঘর ঘর শব্দ করে উঠে গেল। বড় বড় টর্চের চড়া আলো গিয়ে পড়ল ঘরটায়। লম্বাটে গড়নের একটা গ্যারেজের মতো ঘর। একটা ভাঙা সোফা, সাত পুরানো জং ধরা একটা সাইকেল, 2টো ভাঙা ছাতা, এইসব হাবিজাবি জিনিসপত্র পড়ে আছে দেয়াল ঘেঁষে। প্লাস্টার চটে যাওয়া দেওয়াল আর মেঝের পায়ের মাঝখানে। আজ পর্যন্ত এরকম ভয়ঙ্কর দৃশ্য আমি অন্তত দেখিনি। ঝড়ের বেগে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়লাম দেওয়ালে হেলান দিয়ে। তবুও বন বন করে মাথা ঘুরতে লাগলো। উফ, বমি পাচ্ছে প্রচণ্ড। ভালো করে চোখে মুখে জল ছেটানোয় সত্যি একটু সুস্থ লাগলো। মাথা ঘোরাটাও কমলো আর বমি বমি ভাবটাও। এইবার খেয়াল হলো মুন্নাদি নেই তো। এটা কিরকম হলো? ও তো আমার সঙ্গেই ঢুকলো ভেতরে। ভয় ভয় উঁকি দিলাম গ্যারাজটার ভেতরে। মাঝখানের জায়গাটার ঘিরে দাঁড়িয়ে আছে জনাসাতেক পুলিশের লোক আর মুন্নাদি। সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখা যাচ্ছে না আপাতত। ঠিক সেই সময় একজন কেউ সরে দাঁড়ালো কাউকে কিছু বলার জন্য। সঙ্গে সঙ্গে দেখা গেল মাটিতে পড়ে থাকা ওই শরীরের খানিকটা। না, শেষ রক্ষা আর হলো না। তাড়াতাড়ি সরে এসে ট্রেনের পাশে দাঁড়িয়েই হড় হড় করে বমি করতে লাগলাম আমি। মনে হলো গোটা পাকস্থলীটাই উঠে আসবে বোধহয় এবার। বমির প্রথম দমকটা চলে গেলে কোনো মতে সোজা হয়ে দাঁড়ালাম আবার সে দেওয়ালে হেলান দিয়ে। পুলিশের লোকটা করুণার চোখে আমার দিকে তাকিয়েছিল। আবার তাড়াতাড়ি বোতলটা আমায় দিয়ে সে চলে গেল। এবার অবশ্য আর কটমট করে তাকানোর মতো অবস্থা ছিল না আমার। কাঁদো কাঁদো চোখে লোকটার দিকে তাকিয়ে আবার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ঢকঢক করে খানিকটা জল খেলাম। খানিকটা ভালো লাগছে এবার। গুটি গুটি পায়ে আবার এগিয়ে গেলাম গ্যারেজ ঘরটার দিকে। যেভাবে পালিয়ে এসেছিলাম নির্ঘাত বাকিরা হাসছে। সত্যি কিছু করার ছিল না আমার। এরকম বিভৎস অবস্থায় কোনো মানুষকে আমি এর আগে পর্যন্ত দেখিনি কখনো। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে কোনো ক্রমে গিয়ে দাঁড়ালাম মুন্নাদির ঠিক পিছনে। তারপর ওর কাঁধের উপর দিয়ে উঁকি দিলাম ভয় ভয়। আর অমনি মাথাটা বাঁই করে ঘুরে গেল আবার। গ্যারেজ ঘরের মাঝামাঝি জায়গায় পড়ে আছে একটা মানুষের মৃতদেহ। মানুষের দেহ বলে চিনে নিতে সত্যি কষ্ট হচ্ছে। সমস্ত শরীরে যেখানে যা মাংস ছিল সব যেন কোনো হিংস্র পশু খুবলে তুলে নিয়েছে। সম্পূর্ণ নগ্ন মৃতদেহের হাত পাগুলো থেকে খুবলে খুবলে তোলা হয়েছে মাংস। আরে হাড় দেখা যাচ্ছে তার। বুক, পেট, এমনকি গালগুলো পর্যন্ত নেই। নেই মানে একেবারে নেই। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পরই চোখে অন্ধকার দেখতে লাগলাম আবার। নির্ঘাত হাত পা এলিয়ে ওখানেই পড়ে যেতাম। কপাল ভালো, ঠিক এই সময় মুন্নাদি ঘুরে দাঁড়াতে গেল আর আমাকে দেখেই বুঝে ফেলল যে আমার অবস্থা মোটেই ভালো নয়। চট করে আমার ডান গালে আলতো করে একটা চড় মেরে বলল, সোজা হয়ে দাঁড়া, ঘুরে যা দরজার দিকে। এদিকে তাকাতে হবে না। চল হাঁটতে হাঁটতে থাক। আমার বাড়ি যেতে ইচ্ছা করছে।
নিজের ঘরে গিয়ে জোরে ফ্যান চালিয়ে লম্বা হয়ে শুয়ে থাকতে ইচ্ছা করছে। কেন যে প্রত্যেকবার মুন্নাদির সঙ্গে আমি জড়িয়ে যাই ভগবান জানে। গত জন্মে খুব খারাপ কোনো পাপ টাপ করেছিলাম নিশ্চয়ই। এই জন্মে তো এখনো পর্যন্ত তেমন কিছু করিনি। আরও খারাপ ব্যাপার হচ্ছে, মুন্নাদি এই মুহূর্তে আমার দিকে তাকাচ্ছে না, আমার অবস্থাটাকেও পাত্তা দিচ্ছে না। অসম্ভব ধারালো চোখ দিয়ে তাকিয়ে রয়েছে ওই বাইরের গেটের দিকে। ভ্রু দুটো কুঁচকে গিয়ে কপালে গভীর ভাঁজ পড়েছে। পুলিশি দলটা ঠিক আগে আগে লম্বা পায়ে হেঁটে বেরিয়ে গেল গ্যারেজ ঘরটা থেকে। ছোট ভাইটা যে পিছনে টাল খাচ্ছে সেদিকে একবার ফিরে তাকানোর দরকারও নেই। তাহলে আমাকে এনেছিলিস কেন? তুই না আমার আপন পিস্তুত দিদি। ওহ, আবার এই বাংলা সিরিয়াল মার্কা কথাগুলো প্রকাশ্যে বললে খুব সম্ভবত আরেকটা চড় খেয়ে বসবো। তাই কিছু না বলে কোনো মতে টলতে টলতে ঘরটা থেকে বেরিয়ে এলাম আমি। রক্তের যে এমন বদখদ আষ্টে গন্ধ হয় আজকের আগে পর্যন্ত কখনো খেয়াল করিনি। বাইরে এসে লম্বা একটা নিঃশ্বাস নিতে হলো আমাকে। তাও যেন গন্ধটা আমার পিছন পিছন আসছে। এতক্ষণে বুঝলাম এটা একটা পুরনো বাড়ি। বহুকাল বাড়িটাতে কেউ থাকে না। বাইরে একটা ব্যাডমিন্টন কোর্টের আকারের পাঁচিল ঘেরা ফাঁকা জমি, তাতে স্বভাবতই ঝোপঝাড় গজিয়েছে। তারপর এই গ্যারাজ ঘরটা, যেখান থেকে আমরা এইমাত্র বেরিয়ে এলাম, তার পিছনে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে প্রকাণ্ড বুড়ো বাড়িটা। তার সমস্ত জানলা দরজা ভাঙা। সেই অন্ধকার থেকে যেন কারা সব আমার দিকে তাকিয়ে রয়েছে। অন্তত আমার তো তাই মনে হলো। আর কেউ অবশ্য বাড়িটার দিকে ঘুরেও তাকাচ্ছে না। মার্ডারটা এখানে হয়নি। মানে ডেড বডি পড়ে আছে? ডেড বডি এখানে পড়ে থাকলে যে মার্ডারটা এখানেই করতে হবে এরকম কোনো কথা নেই তো। খুব সম্ভবত অন্য কোথাও মার্ডার করে বডি এখানে নিয়ে আসা হয়েছে। এরকম মনে হলো কেন আপনার? যেভাবে মৃতদেহ ছিন্নভিন্ন করা হয়েছে তাতে মার্ডার এখানে হলে অনেক বেশি রক্ত পড়ে থাকার কথা। তত রক্ত কিন্তু নেই মেঝেতে, সরু একটা রেখা শুধু। আসলে ব্লিডিংটা অন্য কোথাও হয়েছে, এই কাটাকাটিটা হয়েছে এখানে। এটা অবশ্য ঠিকই বলেছেন, আমার খেয়াল করা উচিত ছিল। আসলে এত বছর চাকরি করছি, এমন বীভৎস দৃশ্য আমি কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না, তাই মাথাটা একটু গুলিয়ে গেছিল। টর্চটা একবার দেবেন? একজন কনস্টেবলকে দেখলাম তাড়াতাড়ি একটা বাক্স ধরনের টর্চ এগিয়ে দিল। ইতিমধ্যে আমরা এসে দাঁড়িয়েছি বাইরের জমিটার একেবারে শেষে, গেটের ঠিক সামনেটা। এখন সন্ধে, বাইরের রাস্তাটা লোকজনের যাতায়াতে গম গম করছে। কৌতূহলী দু একজন স্বভাবতই দাঁড়িয়ে যাচ্ছে ভাঙা গেটটার সামনে এসে। দুখানা পুলিশের গাড়ি, তাছাড়াও আরও একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। সেই গাড়িটাতেই আমরা এসছি। দৃশ্যটা স্বাভাবিক নয়। কৌতূহলী জনতার একটা ভিড় জমে ওঠারই কথা। মুন্নাদি অবশ্য এসব নিয়ে কখনো ভাবে না, এখনো ভাবছে না। ওকে দেখলেই বোঝা যাচ্ছে আসলে ও একটা কোনো চিহ্ন খুঁজে বেড়াচ্ছে। ঝুঁকে পড়ে টর্চের চড়া আলো ছড়িয়ে দিচ্ছে গেট আর গ্যারাজের মাঝখানের ঘাসে ঢাকা ওই জমিটুকুর ওপরে। এবার বোঝা যাচ্ছে মানুষের চলাচলের ফলে ঘাসের ওপর যে ধরনের পথের রেখা ফুটে ওঠে এখানে তেমন কিছুই নেই। একদম লোক ঢুকতো না, বুঝলি বুবলাই? কলকাতায় এই ধরনের বাড়ি একেবারে খালি পড়ে থাকে না কখনোই। নেশা ভাঙ করার জন্য বা অন্য হরেক রকম আজে বাজে কাজ করার জন্য পাড়ার বখাটে ছেলের দল ঢুকে পড়ে হামেশাই। এই বাড়িটায় ঢুকতো না কেন? ভূতের ভয়ে। আবার কি? গেটের বাইরে থেকে এক ভদ্রলোকের চাপা গলা শোনা গেল হঠাৎ। একটু চমকে গিয়ে পিছনে ফিরে দাঁড়ালো মুন্নাদি। ভূতের ভয়? তাও আবার কলকাতা শহরে? যে ভদ্রলোক কথাটা বলেছিলেন ল্যাম্পপোস্টের আলোয় তার মাথার টাকটা একেবারে চকচক করছে। হাতে একটা থলে, বোধহয় অফিস থেকে ফেরার পথে বাজার করে বাড়িতে ঢোকেন। ইদানিং অবশ্য পুরনো বাড়িগুলো সব ভেঙে চুরে টপাটপ ফ্ল্যাট হয়ে যাচ্ছে। নইলে অন্তত 10খানা ভুতুরে বাড়ি ছিল শুধু এই 1 থেকে 36 নম্বরের মধ্যে। এখন আর সেসব বাড়ি কোথায়? তবু খানজারেক বাকি আছে বই কি। এখনো সন্ধ্যের পর সেই সব বাড়ির গেটে হাত দেওয়ার সাহস নেই পাড়ার ছোড়াদের। এটাও কি সেই রকমই একটা বাড়ি?
অবশ্যই। ছেলেবেলায় যখন এই রাস্তায় ক্রিকেট খেলেছি তখনও এই বাড়ি থেকে বল নিয়ে আসার সাহস হয়নি কারো। অবশ্যই আজকালকার ছেলে বলে অন্য ধাতুর, তবুও আমরা পুরনো লোকেরা বারণই করি। এন্টালের এই দিকটায় সত্যি বলতে আমি প্রথমবার এসেছি বড়জোর মাসখানেক আগে। মুন্নাদির সঙ্গেই এসেছিলাম। ওর এক বন্ধু অমরদার বাড়িতে আসতে হয়েছিল আমাদের। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সেই অ্যাডলফ হিটলারের আঁকা একখানা অরিজিনাল ছবি। তার দাম নাকি কয়েক কোটি। মুন্নাদি অবশ্য জিনিসটা উদ্ধার করে তুলে দিয়েছিল পুলিশের হাতে। তারপর তার কি গতি হয়েছে কে জানে। তবে তখনই দেখেছিলাম এই তল্লাটে সত্যি অনেকগুলো পুরনো বাড়ি রয়েছে। অমরদাদের বাড়িটাই তো অনেক পুরনো। অবশ্য আমরা এসেছিলাম দিনের বেলায়, ভুতুড়ে বাড়ির খোঁজ নেওয়ার প্রশ্ন ওঠেনি। এখন এই বাড়িটার সামনে দাঁড়িয়ে আমার কেমন একটু গা ছমছম করতে লাগলো। সেটা অবশ্য ভয়ঙ্কর ডেড বডিটা দেখার ফলেও হতে পারে। আপাতত এখানে কিছু আর দেখার আছে বলে তো মনে হচ্ছে না। কাল সকালে আরেকবার আসতে হবে। গোটা চত্বরটা একবার পায়ে হেঁটে ভালো করে দেখা দরকার। তাহলে কি এবার লালবাজারে যাবেন? আসলে স্যার আপনার জন্য ওয়েট করবেন বলেছেন। চলুন তাহলে। মুন্নাদি আমার পিস্তুত দিদি, আমার থেকে 3 বছরের বড়। বাংলার কি একটা খটমটে বিষয় নিয়ে ডক্টরেট করছে এখন, কিন্তু পরপর দুখানা রহস্য ভেদ করিয়ে ও যে হঠাৎ কিছুটা বিখ্যাত হয়ে গিয়েছে সেটা আমি বেশ বুঝতে পারলাম। সিনিয়র পুলিশ অফিসাররাও কেমন ম্যাডাম ম্যাডাম বলে ডাকছে ওকে। আবার লালবাজারে ওর জন্য অপেক্ষা করে বসে আছেন খোদ ডেপুটি কমিশনার। এবার বোধহয় মুন্নাদি পড়াশোনা ছেড়ে দিয়ে পাকাপাকিভাবে গোয়েন্দা হয়ে যাবে। আমি আবার ভাবলাম এখান থেকে টুক করে কেটে পড়লে হতো। সেটা অবশ্য হলো না, কারণ মুন্নাদি আমার হাত ধরে একটা টান দিল। গাড়িটাতে জড়সড় হয়ে বসতে বসতেই আবার আমার সর্বাঙ্গ একবার শিউরে উঠল। মানুষের শরীর যে এমন ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে আজকের আগে আমি তো কখনো দেখিনি। যে কাজ করেছে সে যে কতখানি ভয়ঙ্কর নৃশংস মানসিকতার হত্যাকারী তা বুঝতে অসুবিধে হচ্ছে না। মুন্নাদি শেষে খুঁড়ির পিছনে ছুটতে শুরু করে দিল। তুমি মানে আপনি যে এতটা ইয়াং সেটা অবশ্য ভাবিনি। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার যে এতটা হ্যান্ডসাম হতে পারেন সেটা অবশ্য আমিও ভাবিনি। কিন্তু এখানে বোধহয় সেটা বলা ঠিক হবে না, কারণ ভদ্রলোক রীতিমতো অবাক হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে রয়েছেন। আপনিই তাহলে অদ্রিজা চৌধুরী, আর এটি নিশ্চয়ই আপনার সেই ভাই যে পলাশতলিতে আপনার সঙ্গে ছিল। সত্যি সাংঘাতিক ছেলে। আপনি স্বচ্ছন্দে আমাকে তুমি বলতে পারেন। হ্যাঁ, ও হলো বুবলাই, মানে কুশল চ্যাটার্জি। হ্যাঁ, আমার ভাই। MA করছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। পলাশতলির ওই সুড়ঙ্গের মধ্যে যে ওভাবে ঢুকে পড়েছিল আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। ভেরি গুড। আজকালকার ছেলেমেয়েরা এত বেশি কেরিয়ার সচেতন হয়ে গেছে যে অন্য কোনো ব্যাপারে সময় নষ্ট করতে রাজিই হয় না। তোমরা সত্যিই অন্যরকম। ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলবেন? হঠাৎ এইভাবে আমাকে ডেকে পাঠালেন সরাসরি একটা ডেড বডি দেখতে। আমি তো বেশ অবাকই হয়ে গিয়েছি। তা বডিটা দেখলে তো কি মনে হলো? পরে বলছি, আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। একটা মার্ডার হয়ে গেল, একটা সাংঘাতিক বিভৎস একটা ডেড বডি পাওয়া গেল, আর আপনি আমাকে ডেকে পাঠালেন? একটা নয়। একটা নয় মানে আরও মার্ডার হয়েছে নাকি? সেটা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। গত 42 দিনের মধ্যে অন্তত 4 জন লোক মিসিং হয়েছে এই রাস্তার ওপরে। প্রথম 3 জনের ক্ষেত্রে তো মিসিং ডায়েরি পর্যন্ত হয়নি, আর 4 নাম্বার লোকটা মিসিং হওয়ার পর একজন পুলিশকে খবর দেয়। 3টে লোক অদৃশ্য হয়ে গেল, কেউ খেয়াল পর্যন্ত করলো না, মিসিং ডায়েরি পর্যন্ত হলো না। অদ্ভুত ব্যাপার তো। খুব একটা অদ্ভুত ব্যাপার নয় কুশল। আসলে এরা 3 জনেই ফুটপাথের বাসিন্দা, হোমলেস যাকে বলে, আর 2 জন ভিখারি, আর 3য় জন এন্টালি মার্কেটের একটা চায়ের দোকানে কাপটিস ধোয়ার কাজ করত। প্রথম 2 জনের নাম পর্যন্ত কেউ বলতে পারেনি, আর 3য় জনের নাম ছিল গণেশ। বিহারের কোনো একটা জায়গা থেকে এসেছিল। একটা পুরনো বাড়ির গাড়ি বারান্দায় ঘুমতো।
সে অদৃশ্য হয়ে যাওয়ার পর দোকানের মালিক ধরে নিয়েছিল যে সে দেশে ফিরে গেছে। তারপর 4 নাম্বার লোকটা মিসিং হওয়ার পর মানুষের টনক নড়ে। তবে গিয়ে এন্টালি থানায় খবর পৌঁছয়। তখন খোঁজ খবর নিয়ে জানা যায় যে এর আগেই 3 জন মানুষ বেবাক অদৃশ্য হয়ে গিয়েছে। আর কালকে প্রথম কোনো ডেড বডি পাওয়া গেল। আমার চোখ দুটো একেবারে বড় বড় হয়ে গেল। সিরিয়াল কিলার আমাদের কলকাতায়, কি সাংঘাতিক! আর এরা কিনা মুন্নাদিকে ডেকে এনেছেন সেই রহস্য ভেদ করতে। মুন্নাদির ভ্রু আবার কুঁচকে গিয়েছে, 2 আঙুলে চেপে ধরেছে নিজের থুতনি। আপনি নিজে ডেড বডি দেখেছেন? প্রায় 30 বছর হয়ে গেল পুলিশে, কয়েকশো ডেড বডি দেখতে হয়েছে, তবে এই রকম কিছু আর কখনো দেখিনি, তা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কি মনে হলো আপনার এরকম ভয়ঙ্করভাবে? আমার তো প্রথমেই মনে হয়েছিল সম্ভবত অর্গান ট্রাফিকিং। নো, আমরাও প্রথমে তাই ভেবেছিলাম। পরে দেখলাম যে কিডনি বা অন্যান্য যা কিছু চুরি যায় সাধারণত, সেগুলো সমস্তই রয়ে গিয়েছে। কেবলমাত্র হ্যাঁ, অর্গান নয়, সিম্পলি বডি থেকে মাংস কেটে নেওয়া হয়েছে। একেবারে অবিশ্বাস্য ব্যাপার। আর ঠিক সেই কারণেই তোমাদেরকে ডেকে আনা। পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে সিনেমায় যতই হাসাহাসি হোক না কেন, ব্যাপারটা ততটা সহজ নয়। অসংখ্য অগণিত গোলমেলে ব্যাপার আমাদের প্রতিটা দিন ফেস করতে হয়। আমরাই তদন্ত করি, রহস্য উন্মোচিত হয়, আর একেবারে শেষ ধাপে পৌঁছে খবরটা পেপারে ছাপা হয়। তাই পেছনের ধাপগুলো তখন আর কারণ মনে থাকে না। আর মুশকিলটা হলো আমাদের কাজের কিছু নির্দিষ্ট ধাপ আছে, স্টুডিওটাই বলতে পারো। আর দুর্ভাগ্যের বিষয়, এটা এমন একটা কেস যা কলকাতা পুলিশের ইতিহাসে আমরা আগে কখনো ফেস করিনি। ফলে আমাদের একটা ফ্রেশ মগজের দরকার হচ্ছে, যে একেবারে নতুন পথে ভাবতে পারবে। সেই কারণেই এবারেও বাক্যটা শেষ করলেন না ভদ্রলোক, কারণ চা এসে গিয়েছে, তার সঙ্গে বিস্কুট আর কাজু। এদিকে আমার গলা এমন শুকিয়ে গিয়েছে যে চা ছাড়া আর কিছু খেতে পারবো বলে তো মনে হচ্ছে না। আলগোছে চায়ের কাপটা নিজের সামনে টেনে নিয়ে সেটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল মুন্নাদি। আঙুল ফের চিবুকে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম ওর মগজের মধ্যে এই মুহূর্তে একটা প্রচণ্ড ঝড় চলছে। নিজে থেকে কোনো রহস্যময় ব্যাপারের মাঝখানে গিয়ে পড়া এক কথা, সেখানে আর যাই হোক প্রাণের ভয় থাকে না। আর এই হলো স্বয়ং সিরিয়াল কিলারের মুখোমুখি হওয়া। ঠান্ডা মাথার একজন খুনি যে কলকাতা শহরের জমজমাট রাস্তার উপর থেকে অন্তত 4 জন মানুষকে নিঃশব্দে অদৃশ্য করে দিয়েছে। বান্টি নামে একটা ডাকাবুকো ছেলে বল খুঁজতে ঢুকেছিল ওই পুরো বাড়িটায়। তখনই ওর চোখে পড়ে যে দরজার ফাঁক দিয়ে গড়িয়ে আসা রক্তের দাগটা। আর তা না হলে ডেড বডিটাও কারোর চোখে পড়ার কথা নয়, কারণ বহু বছরের মধ্যে ওই বাড়িতে কেউ ঢোকেনি। অর্থাৎ যদি আগের 3 জন বা 4 জন, সে যাই হোক, মার্ডার হয়ে থাকে, তাহলে তাদের বডিও আশেপাশের পোড়ো বাড়িগুলোতে খুঁজলেই পাওয়া যাবে বলছেন? সে চেষ্টা করিনি ভাবছ? এই পাড়ায় আর তার আশেপাশের রাস্তাগুলোতে এইরকম বাড়ির সংখ্যা কম নয়। তার প্রত্যেকটা ইতিমধ্যে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে বলে আস্তে আস্তে মাথা নাড়তে লাগলেন ভদ্রলোক। বোঝাই যাচ্ছে কিছু পাওয়া যায়নি। ঠিক এই সময় দরজায় আবার নক করলো কেউ। আমাদের 3 জোড়া চোখ ঘুরে গেল সেই দিকে। দ্রুত পায়ে ঘরে ঢুকলেন বছর 30-এর এক পুলিশ ভদ্রলোক। 1 সেকেন্ডের জন্য অবাক হয়ে আমাদের দিকে একবার তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট করলেন তিনি। তারপর সামান্য উত্তেজিত গলায় বললেন, স্যার, সিসিটিভি ফুটেজ চলে এসছে। কিছু পাওয়া গেল? রাত প্রায় 1টার সময় 13 নম্বর বাড়িতে ঢুকেছে কেউ একজন। পেছন থেকে তোলা ছবি, হুডি পরা ছিল, পিঠে বিশাল ব্যাগ, একটু ঝুঁকে তাড়াতাড়ি হেঁটে ঢুকছিল। এর বেশি কিছু বোঝা যাচ্ছে না। তাছাড়া বাড়িটার সামনে স্ট্রিট লাইটও নেই। বলতে গেলে প্রায় খবর পড়ার ভঙ্গিতে কথাটা বলে গেলেন উনি। আমার বুকটা একবার যেন ধড়াস করে উঠল। 13 নম্বর বাড়ি, মানে আনলাকি 13। চট করে একবার ঘড়ি দেখল মুন্নাদি। আমিও হাতের মোবাইলে সময়টা দেখলাম, 9:25। মুন্নাদি কি এই রাত্রিরে 13 নম্বর বাড়িতে ঢোকার চেষ্টা করবে নাকি? না না, ওকে কোনো বিশ্বাস নেই।
বড় রাত হয়ে গিয়েছে, কাল সকালে একবার যাব, যত তাড়াতাড়ি সম্ভব। আপনাদের নিশ্চয়ই কোনো লোক থাকবে ওখানে? কাল সকাল 9টায় জয়েন্ট কমিশনার সুভাষ দত্ত নিজে যাচ্ছেন, আমিও থাকবো। ও বাই দ্য ওয়ে, মাইসেলফ মোহাম্মদ রিয়াজ। টেনশনে নিজের পরিচয়টা দিতে ভুলে গিয়েছিলাম। কাল দেখা হচ্ছে তাহলে? না, মুন্নাদি সত্যিই খুনির পিছু নিচ্ছে তার মানে। আমি বোধহয় আর নিজের বিয়ে দেখে যেতে পারবো না। প্রায় 1 মিনিট চুপ করে থাকার পর মুন্নাদি ফিসফিস করে বলল, এটা কিরকম হলো রে বুবলাই? কি জানি, জীবনে এরকম বাড়ি দেখিনি। ঠিকানাটা একবার মিলিয়ে নেব? না, তার অবশ্য দরকার ছিল না। বাড়িটার গেটের জায়গাটা ফাঁকা, মানে গেট কোনো কালে ভেঙে গিয়েছে, কিন্তু দুপাশে দুটো থাম এখনো রয়ে গিয়েছে। যে বাঁ দিকের থামটায় একটা শ্বেত পাথরের উপরে স্পষ্ট করে লেখা রয়েছে বাড়ির ঠিকানা, 13 নম্বর এসি বোস রোড, কলকাতা 14। এরকম বেখাপ্পা চেহারার বাড়ি সত্যি আজ পর্যন্ত কখনো দেখিনি আমি। এককালে বোধহয় কোনো বড় লোকের শৌখিন বাড়ি ছিল। গেট দিয়ে ঢুকলে একটা চৌরস উঠোন পড়ে, তারপর 4 ধাপ সিঁড়ি উঠে গিয়েছে একটা প্রকাণ্ড বারান্দায়। তার দুপাশে দুটো বিশাল বিশাল দরজা। বাড়িটাতে অন্তত 20খানা ঘর আছে নির্ঘাত। আলিশান বাড়ি যাকে পড়ে, অথচ গোটা বাড়িটা একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে। তার চেয়েও বড় কথা, সিঁড়ির উপরে অন্তত 5 জন মাঝবয়সী মহিলা বসে একে অপরের উকুন বেছে দিচ্ছিলেন দেখলাম একটু আগেও। আমাদের গেটের সামনে এসে দাঁড়াতে দেখে এখন তার অবাক চোখে আমাদের দিকেই তাকিয়ে রয়েছেন। সামনের উঠোনে খেলে বেড়াচ্ছে জনা 5 বাচ্চা। সিঁড়িতে বসে দেখা নাইটি বা মলিন শাড়ি পরা মহিলাদের কিংবা নোংরা হাফ প্যান্ট পরা খেলে বেড়ানো বাচ্চাগুলো কাউকে দেখলেই মনে হয় না তারা এরকম একটা প্রকাণ্ড রাজপ্রাসাদে থাকে। বসে থাকা মহিলাদের মধ্যে থেকেই একজন, তার সিঁথিতে মোটা হলুদ সিঁদুর। গলা তুলে জিজ্ঞেস করলো আমরা কাউকে খুঁজছি কিনা। এই প্রশ্নের কি জবাব দেওয়া যায় ভাবছি, এমন সময় আমাদের পিছনে এসে দাঁড়ালো 2খানা গাড়ি। দুটো গাড়িতেই নীল রঙের আলো জ্বলছে। পরের মুহূর্তে গাড়ি থেকে নেমে এলো একদল ধূপতুরস্ত সাদা পোশাক পরা পুলিশ। সবার আগে আগে যে ভদ্রলোক হেঁটে এসে আমাদের পাশে দাঁড়ালেন, তিনি যে জয়েন্ট কমিশনার সুভাষ দত্ত সেটা আর বলে দিতে হয় না। আশ্চর্য অভিজাত চেহারা আর ধারালো 2 চোখে যেন একটা অবিশ্বাস্য আত্মবিশ্বাস জমা হয়ে আছে। বিস্মিত চোখে কয়েক সেকেন্ড বাড়িটা পরখ করে নিয়ে তিনি আমাদের দিকে তাকালেন, তারপর হাত জোর করে নমস্কার করলেন। মুন্নাদের দিকে তাকিয়ে একেবারে নরম গলায় বললেন, আপনি অদ্রিজা চৌধুরী নিশ্চয়ই? হ্যাঁ স্যার, আমি অদ্রিজা। আমাকে আপনি করে বলবেন না, হ্যাঁ আপনি আমার থেকে অনেক সিনিয়র। আর তুমি কুশল, তাই তো? ভিতরে ঢোকা যাক। মুখে ভিতরে ঢোকার কথা বললেও ভদ্রলোক মোটেই ভিতরে ঢুকলেন না। তার বদলে গেট দিয়ে ঢুকে রওনা দিলেন ডান দিকে। মুন্নাদি হাঁটতে লাগলো পাশাপাশি, আমি আর কালকে সেই ভদ্রলোক হাঁটতে লাগলাম পিছন পিছন। চারদিকে পুলিশের লোক দেখে এই বাড়ির বাসিন্দারা বোধহয় একটু হকচকিয়েই গিয়েছিল। বাড়িটা চওড়াতেও অনেকখানি। টানা বারান্দাটার সামনে দিয়ে শেষ পর্যন্ত গিয়ে আমরা ঘুরে গেলাম বাঁ দিকে। তারপর আমাদের দলটাও হকচকিয়ে দাঁড়িয়ে গেল। বাড়িটা এখন আমাদের বাঁয়ে। প্রায় 30 ফুট ব্যবধান রেখে ডাইনে লম্বা পাঁচিল। সেই পাঁচিল বরাবর অন্তত 10খানা ছোট ছোট বেড়া আর টালির ঘর। বাঁদিকেও একই রকমভাবে পরপর ঘর তোলা হয়েছে। এরকম একটা প্রাসাদের মতো বাড়ির ভিতরে যে এইভাবে একটা আস্ত বস্তি বসিয়ে ফেলা যায় তা আমি একটু আগেও ভাবতে পারতাম না। প্রত্যেকটা ঘরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তাদের বাসিন্দারা। বোঝাই যাচ্ছে সমাজের একেবারে নিচু তলার বাসিন্দা এরা। ছেঁড়া নাইটি, মলিন বারমুডা আর ফাটা হাফ প্যান্টের ভিড়। ভীতু আর কৌতূহলী চোখে তারা তাকিয়ে রয়েছে আমাদের দিকে। খুনের খবরটা ইতিমধ্যে চাউর হয়ে গিয়েছে তাতে সন্দেহ নেই।
পুলিশ এসে পড়ায় তাই কেউ বিশেষ অবাক হয়েছে বলে তো মনে হচ্ছে না। তাদের আসলে অবাক করেছে একদল ইউনিফর্ম পরা পুলিশের মাঝখানে গটগট করে হেঁটে যাওয়া জিন্স আর সালোয়ার পরা এক ধারালো চেহারার তরুণী। অধিকাংশ চোখ তাই মুন্নাদের দিকেই রয়েছে। আমার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। অন্তত 50 জন লোক এই মুহূর্তে তাকিয়ে রয়েছে আমাদেরই দিকে। আমরা তো মাত্র 4 জন। পিছনে অবশ্য আরও কয়েকজন আসছেন। সামনে সামনে হেঁটে যাওয়া 2 জনের অবশ্য এরকম কোনো অস্বস্তি হচ্ছে না। তাদের তীক্ষ্ণ চোখ সব কিছু দেখে নিচ্ছে একেবারে তন্ন তন্ন করে। দুপাশের ছোট ছোট ঘরগুলোর মাঝখানে একটা অপরিসর পথ, তাতে ইট বসানো। বাড়িটাকে বাঁ দিকে রেখে একেবারে শেষ পর্যন্ত হেঁটে গেলাম আমরা। এখানে আবার পাঁচিল, তার সামনে আরও একটা ঘর। এই পর্যন্ত হেঁটে এসে আমরা একেবারে থমকে দাঁড়ালাম। চারপাশে যেন একটু হতাশ হয়ে চোখ বুলিয়ে চাপা গলায় মুন্নাদি বলল, কুয়ো নেই স্যার। তুমিও কুয়ো খুঁজছিলে নাকি? সেটাই তো স্বাভাবিক। ভেরি গুড, ভিতরে যাওয়া যাক এবার। সিঁড়ির উপরে বসে থাকা মহিলারা ইতিমধ্যে অদৃশ্য হয়েছেন। আমরা সেই ফাঁকে সিঁড়ি দিয়ে উঠে গেলাম বারান্দায়। বারান্দাটা ডান দিকে টানা চলে গিয়েছে একেবারে বাড়ির শেষ পর্যন্ত। সেদিকে পরপর বন্ধ জানলা। এই প্রান্তের দুপাশে দুটো বড় বড় দরজা হাট করে খোলা। সামান্য ইতস্তত করে বাঁ দিকের দরজাটা দিয়ে ভিতরে ঢুকলেন মিস্টার দত্ত। আমরাও ঢুকে পড়লাম পিছন পিছন। তারপর থমকে দাঁড়িয়ে পড়লাম, যেন পুরনো বাংলা সিনেমার সেট। চওড়া পাহাড়ি সিঁড়ি একেবারে বাঁক নিয়ে উঠে গিয়েছে দোতলায়। সেখানেও লম্বা বারান্দা। তার উপরে যারা ভিড় করে দাঁড়িয়েছিল তারা আমাদের ঢুকতে দেখে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পুরনো বনেদি বাড়ি, তারপর বোধহয় মূল বাসিন্দারা এখানে ওখানে চলে গেছে, সেই সুযোগে দখল হয়ে গেছে। কলকাতার অর্ধেকটাই অবশ্যই এইভাবে দখল হয়ে গেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম আমরা। বাকিরা ঢুকে পড়লেন নিচের তলায়। কাঠের সিঁড়ি, একসময় বোধহয় তার উপরে কার্পেট লাগানো ছিল। সেসব কোন কালে ছিঁড়ে গিয়েছে। এখন পুলিশের বুটির আঘাতে টকটক করে শব্দ হচ্ছে মেঝেতে। উপরের বারান্দা থেকে ডান দিকে তাকালে দেখা যাচ্ছে নিচে একটা হল ঘর। এখানে বাঁ পাশে সার সার ঘর। প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে গিয়েছে একটু আগেই। একেবারে শেষ ঘরটা বোধহয় বাথরুমই হবে, কারণ তার সামনে হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক অল্প বয়সী ছেলে। মিস্টার দত্ত প্রথম দরজাটায় টোকা দিয়ে গম্ভীর গলায় বললেন, দরজা খুলুন, পুলিশ। প্রায় সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। মহিলা কি দরজার পিছনেই অপেক্ষা করছিলেন নাকি? বয়স অন্তত 70, বিহারি কায়দায় শাড়ি পরা। কড়া গলায় বললেন, क्या चाहिए? घर में कोई नहीं है। ভিতরে যারা লুকিয়ে আছে তাদের বলুন, এরকম করলে পুলিশের বেশি সন্দেহ হয়, তখন থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে দেয়। আপনি বাংলা বোঝেন তাই না? मेरा बेटा कुछ नहीं किया, कसम से कह रहे हैं, हम गरीब आदमी हैं, आप किसी से भी पूछ लीजिए। কই রে, বেরিয়ে আয়, নইলে কিন্তু। কথা শেষ করার আগেই ডান পাশের পর্দা সরিয়ে প্রায় দৌড়ে বেরিয়ে গেল একটা মাঝবয়সী লোক। হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, আমি কিছু জানি না বাবু, কাল একজন বডির ফটো দেখালো, ওতেই আমার উল্টি হয়ে গেল। কি নাম তোমার? মুন্না স্যার, মুন্না সিং। আমি খুব সন্তর্পণে আর চোখে মুন্নাদের দিকে তাকালাম। কি করো তুমি? জি, ব্যাংকের নিচে একটা খৈনি দোকান আছে। রাতে কটা অবধি খোলা থাকে দোকান? 11 बजे तक। ততক্ষণ দোকানেই থাকো? জি বাবু। তারপর কোথায় যাও? घर में आ जाते हैं। कहाँ যাবে? কাল রাত 1টার সময় কি করছিলে রাস্তায়? কাল मतलब কাল রাত को স্যার মাঝে মধ্যে ওই শিয়ালদা স্টেশনের বাইরে আমাদের তাসের আড্ডা বসে স্যার, সেখান থেকে ফিরতে লেট হয়ে গেল। আর কে কে থাকে সেই আড্ডায়? महेश रहता है, बिट्टू रहता है। কাল দুপুর 12:30টায় এদের এন্টালি থানায় আসতে বলবে। इधर मकान वकान আমি थोड़ी না চিনি স্যার। बिरजू আছে না, ও চায় কা দোকান, ওই দোকানের পাশে মিট্টি মে বসে খেলি আমরা। জুয়া?
राम राम, मेरा मुन्ना जुआ नहीं खेलता है साहब। আজ রাতে খেলতে যাবে, আমি ভেরিফাই করতে যাব, মনে থাকবে। স্যার, একেবারে পাড়ার ভিতরে মার্ডার হয়ে গেল, অত রাতে ফিরতে ডর লাগবে স্যার। কাল রাতে আপনার ভয় করছিল না? তখন তো জানতাম না কি পাড়ার আন্দারই মার্ডার হয়ে গেল। তাহলে ছবি দেখে বমি হলো কখন আপনার? লোকটাকে থ করে দিয়েই আমরা এগিয়ে গেলাম পরের দরজাটার দিকে। দুটো দরজার মাঝামাঝি পৌঁছে মিস্টার দত্তকে ফিস ফিস করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি করে জানলেন কাল রাত 1টার সময় এই লোকটাই রাস্তায় ছিল? আমি কি করে জানবো? তাহলে এই যে বললেন। ও তো অন্ধকারে ঢিল ছুঁড়ে দেখলাম। হ্যাঁ, এই দরজাটায় নক করুন তো। এই শেষ কথাটা অবশ্য আমাকে নয়, বলা হয়েছে একজন কনস্টেবলকে লক্ষ্য করে। ঠক ঠক শব্দটা ভালো করে থামার আগেই দরজাটা খুলে গেল, আর অমনি আমি এক লাফে পিছিয়ে এলাম। দরজার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তার পরনে লুঙ্গি, খালি গা, আর হাতে একটা মাঝারি আকারের ধারালো ছুরি, যেগুলোকে ইংরেজিতে ড্যাগার বলে শুনেছি। এখনো সেই ছুরিটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে একেবারে লোকটার পায়ের কাছে। ওর দু হাতেও লেগে আছে রক্ত। সরাসরি যে কনস্টেবল টোকা দিয়েছিলেন তার চোখের দিকে তাকিয়ে লোকটা খড়খড়ে গলায় বলল, কি চাই? শুধু আমি নই, কনস্টেবল ভদ্রলোকও দেখি এক পা পিছিয়ে গিয়েছিলেন। এইবার মিস্টার দত্ত এগিয়ে এসে সেই জায়গাটা দখল করলেন। কিছুক্ষণ ধারালো চোখে লোকটাকে মেপে নিয়ে তিনি বললেন, কি করছিলেন আপনি? মুরগি কাটছিলাম। নিজের ঘরে মুরগি কাটা কি বারণ আছে নাকি? কি নাম আপনার? ওসমান, ওসমান মালিক। মুরগি তো সব জায়গায় কেটে দেয় আজকাল, আপনি ঘরে কাটছেন কেন? আমি অন্যরকমভাবে কাটি। 2.5 প্যাঁচ। সকালবেলায় দোকানদারেরা তাড়াহুড়ো থাকে, ঠিকভাবে কাটতে চায় না, তাই আমি জ্যান্ত মুরগি বাড়িতে নিয়ে এসে কাটি। একবার ভেতরে ঢুকে দেখা যাবে? ওয়ারেন্ট আছে? আপনি বেশ ভালো কথা বলেন তো দেখছি। আমি যাদবপুরের পাস আউট, 3 বার জেল খাটা হয়ে গেছে পলিটিক্স করতে গিয়ে। সরকারি চাকরি পাইনি, তাই এসব টুকিটাকি আমার জানা আছে। আপনার ভোটার আইডি কার্ডটা দেখি। দেশের বাড়িতে আছে, ধূপগুড়িতে। এখানে ভোট দিই না, বললে এনে দিতে পারি। কাল রাতে কটায় বাড়ি ফিরেছেন আপনি? মনে নেই, বাইন্ডিং প্রেসে কাজ করি। এখন পুজো সংখ্যার কাজের চাপ যাচ্ছে, দেরি হয় ফিরতে। 12টা 12:30 তো বেজেই যায়। প্রেসটা কোথায় আপনার? আমার প্রেস না, অরুণবাবুর। আমি চাকরি করি শুধু মার্কেটের ও পাশটায়, মসজিদের পাশের গলিতে। ঘরে আর কে কে আছে? বিবি আছে, এখন বেরোতে পারবে না, পর্দা আছে। ছেলে মেয়েগুলো ঘুমোচ্ছে এখনো। শোনো ভাই, এই এলাকায় গত মাস দেড়েকের মধ্যে 4টে মার্ডার হয়েছে। আমি ইচ্ছে করলে তোমাকে এক্ষুনি প্রাইম সাসপেক্ট হিসেবে গারদে ভরে দিয়ে তোমার ঘর সার্চ করতে পারি। অ্যারেস্ট দেখাবো না, তুমি ছাড়া পেয়ে শোরগোল তুলতে তুলতে আমার কাজ সারা হয়ে যাবে। এক্ষুনি সেগুলো করতে চাইছি না। যতক্ষণ না পুলিশ বলছে ততক্ষণ পর্যন্ত কলকাতার বাইরে যাবে না। আমার সামনে শনিবার ধূপগুড়ি যেতে হবে। যাবে না, বেশি বাড়াবাড়ি করলে এমন কেস দেব যে পার্টির ছেলেরা তোমাকে দেখলে ফুটপাত চেঞ্জ করবে। 3rd ডিগ্রির কথা আর আলাদা করে বললাম না। রাষ্ট্রীয় সন্ত্রাস আর অত্যাচারের বুলি সন্ধেবেলা তোমাদের শিয়ালদা পার্টি অফিসে বসে আওড়াবে। আমরা একজন খুনিকে খুঁজছি, কাল সে তোমাকেও মার্ডার করতে পারে, আবার তুমিও সেই খুনি হতে পারো। এখন ওসব বিপ্লব টিপ্লব ফ্রিজে রেখে দাও, পরে গরম করে খেও। এসো অদ্রিজা। দেখলাম একবারও ফিরে না তাকিয়ে জুতোর শব্দ তুলে ঘুরে গেলেন সুভাষবাবু। তারপর উল্টো দিকের ঘরটা নক করলেন নিজেই। পিছনের দরজাটা বন্ধ হয়ে গেল আস্তে করে। উল্টো দিকের 3টে ঘরে টোকা মেরে অবশ্য কোনো লাভই হলো না। দরজা খুলছে বুড়ো বুড়িরা, কেউ কিছুই জানে না। 3 নম্বর ঘরটা থেকে বেরিয়ে এসে মুন্নাদি তেতো গলায় বলল, এরা সবাই বুড়ো বুড়িদের এগিয়ে দিচ্ছে, এভাবে কিন্তু হবে না স্যার। অবশ্য বিরক্ত হওয়ারই কথা। এই 3টে ঘরের বাসিন্দাদের মধ্যে প্রথম পরিবারটি বিহারি, দ্বিতীয় দক্ষিণ ভারতীয় এবং তৃতীয় পরিবারটি সদ্য চট্টগ্রাম থেকে এসেছে, যাদের কথার এক বিন্দু আমরা বুঝতে পারলাম না। শুধু কোনো ক্রমে বোঝা গেল যে এরা এসেছেন কলকাতায় চিকিৎসা করাতে। প্রত্যেকেই গতকাল সন্ধ্যের পর এলাকায় ঘটে চলা একের পর এক খুনের কথা জানতে পেরেছেন এবং ধরে নিয়েছেন পুলিশ এইবার উপদ্রব শুরু করবে।
ফলে প্রত্যেকেই এগিয়ে দিচ্ছেন বাড়ির বৃদ্ধ বৃদ্ধাদের, যাদের অন্তত পুলিশ থানায় ধরে নিয়ে যাবে না। একতলায় বা পাঁচিল ঘেঁষে যারা ঘর তুলে রয়েছেন তাদের অধিকাংশই বিহার কিংবা উত্তরপ্রদেশ থেকে আসা মানুষজন। অনেকেই কাজ করেন ধাপায় কিংবা ছোটোখাটো কোনো ব্যবসা চালান, ইস্ত্রি করেন বা চায়ের দোকান আছে। আজকাল কাগজ খুললেই দেখা যায় পশ্চিমবঙ্গ ছাড়া আর সমস্ত রাজ্য নাকি হু হু করে উন্নতি করে চলেছে। তৎসত্ত্বেও এরা যে কেন অসীম ত্যাগ স্বীকার করে নিজের নিজের রাজ্য ছেড়ে এই দক্ষিণী পশ্চিমবঙ্গে এসে পড়ে আছেন তা আমার মাথায় ঢোকে না। কিন্তু আপাতত এরা প্রত্যেকেই একটি ব্যাপারে একমত, এই সাংঘাতিক কাণ্ডের ব্যাপারে কালকের আগে তারা কিছুই জানতেন না এবং এখনো বিশেষ কিছুই জানেন না। প্রত্যেকেই রাত 9টার মধ্যে শুয়ে পড়েন। দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম আমরা যেমন উপরে জিজ্ঞাসাবাদ করছি তেমন নিচের ঘরগুলোতেও অন্যান্য পুলিশ কর্মচারীরা জিজ্ঞাসাবাদ করে চলেছেন। ফলাফল যে হরে দরে একই দাঁড়াচ্ছে সেটাও এখানে দাঁড়িয়েই আমি দিব্যি বুঝতে পারছিলাম। কাজী মুন্নাদি যে শেষমেশ চটে যাবে তাতে অবাক হওয়ার কিছুই নেই। সুভাষবাবু অবশ্য চটে যাচ্ছেন না। মুন্নাদির তিতকুটে গলা শুনে একেবারে হেসে ফেলে তিনি বললেন, দাঁড়াও, এই ফ্লোরে আরও 2টো ঘর রয়েছে, একবার দেখে নি। এরপর যেটা ঘটল তার জন্য অবশ্য আমরা কেউই তৈরি ছিলাম না। কারণ চতুর্থ ঘরটার দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এবং মাথা নিচু করে দাঁড়িয়ে প্রথাগত কায়দায় আমাদের অভ্যর্থনা জানালেন এক সুদর্শন যুবক। তার পরনে ফিটফাট কিমোনো, ঝলমলে হাসি লেগে রয়েছে সুন্দর মুখে। খাঁটি ভারতীয় কায়দায় হাত জোর করে নমস্কার জানালেও তিনি যে জাপানের মানুষ সেটা আর বলে দিতে হয় না, কারণ তার মাথার উপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সাদার উপর লাল রঙের জাপানের পতাকা। আর কেউ কিছু বলার আগেই স্বয়ং ডেপুটি কমিশনার হতাশ গলায় বললেন, এতক্ষণ ভাবছিলাম যে বাড়িটা ন্যাশনাল ব্যাপার, এ তো দেখছি ইন্টারন্যাশনালে পৌঁছে গেল। সরি টু ডিস্টার্ব ইউ, আমরা লালবাজার থেকে আসছি। আমি সুভাষ দত্ত, জয়েন্ট কমিশনার অফ ক্যালকাটা পুলিশ। বিস্ময়ে ভদ্রলোকের চোখ একেবারে বড় বড় হয়ে গেল, কিন্তু তখনই সেটা সামলে নিয়ে তিনি বললেন, ওয়েলকাম স্যার, ওয়েলকাম, প্লিজ কাম ইন। মুন্নাদি আর চোখে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল। ও প্রায় বলে সারা পৃথিবীতে জ্যাপানিজদের মতো খাঁটি ভদ্রলোক নাকি খুব কমই দেখা যায়। এই বাড়িতে পৌঁছানোর পর থেকে এতক্ষণে কেউ আমাদের ঘরে ঢুকতে বলল। মুন্নাদির কথাটা যে নিতান্ত ভিত্তিহীন ছিল না সে তো বোঝাই যাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসার সুযোগ পেয়েই বোধহয় সুভাষবাবু দ্বিতীয়বার অনুরোধ করার আগেই ভদ্রলোকের ঘরে ঢুকে পড়লেন। পিছন পিছন আমরাও। বাড়ির বাকি ঘরগুলোর থেকে এই ঘরটা যে কতটা আলাদা তা না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। একেবারে ঝকঝকে পরিষ্কার ঘর, সুন্দর সোফা, টেবিল, আলমারিতে সাজিয়ে রাখা কাঁচের বাসনপত্র, বই। এটা বোধহয় লিভিং রুম। পাশে আরেকটা ঘর আছে, অবশ্য ওটা পর্দা দেখলেই বুঝতে পারছি। লম্বাটে ঘরটার শেষের দিকে গ্যাস ওভেন এবং অন্যান্য যন্ত্রপাতি দেখে বোঝা যাচ্ছে ওটা সম্ভবত ওপেন কিচেন। বাঁ পাশে ফ্রিজ, তার পাশে একটা লম্বাটে কাঠের বাক্সের উপরে রাইস কুকার, গ্রিলিং মেশিন, এইসব। বাকিগুলো আমি ঠিক চিনতে পারলাম না। আমি যখন মন দিয়ে এসব দেখছি ততক্ষণে ঘরে ঢুকে পড়েছেন আরও একজন। ইনি নিশ্চয়ই এই জাপানিজ ভদ্রলোকের স্ত্রী। মাথা নিচু করে বাও করলেন ইনিও। এইবার আমরা সোফায় বসলাম। ভদ্রলোক বসলেন টেবিলের উল্টো দিকে। তারপর বেশ হাসি মুখে বললেন, কাইতো নাচিবানা ফ্রম এহিমে পারফেকচার, আই এম আ ডেন্টিস্ট। বলুন আপনাদের জন্য কি করতে পারি? মুন্নাদি পরে বলেছিল পারফেকচার কথাটার মানে হলো প্রদেশ। জাপান দেশটা নাকি 47টা পারফেকচারে বিভক্ত। এটা অবশ্য নেট ঘেটে বের করেছিল। মিস্টার দত্ত এতক্ষণ পরে একজন মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলার সুযোগ পেয়ে বোধহয় মনে মনে খুশিই হয়েছিলেন। বাইরে অবশ্য একটা দুঃখিত ভাব ফুটিয়ে মাথা নেড়ে বললেন, আই এম সরি মিস্টার নাচিবানা, আপনি একটা বিচ্ছিরি ব্যাপারের একেবারে কেন্দ্রে বসে আছেন। বুঝতেই পারছি সে ব্যাপারে আপনার কিছু জানা নেই, কিন্তু আমার মনে হয় জেনে রাখাটাই আপনার পক্ষে ভালো হবে।
কিছু না হোক অন্তত সাবধানে তো থাকতে পারবেন। কাইতো যে কিছুই বুঝতে পারেননি সেটা তার সবিস্ময়ে তাকিয়ে থাকার ভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছিল। এখন অসহায়ভাবে হাত দুটো উল্টে দিয়ে বললেন, একটু খুলে যদি বলেন। আপনি কি জানেন সম্প্রতি আপনার নেবারহুড থেকে বেশ কয়েকজন মানুষ অদৃশ্য হয়ে গেছেন? মাথা নাড়লেন ভদ্রলোক। খবরটা বোধহয় তার জানা ছিল না। সুভাষবাবু যখন গোটা ব্যাপারটা অল্প কথায় কাইতোকে বুঝিয়ে দিচ্ছেন, তখন মুন্নাদি উঠে এগিয়ে গেল উল্টো দিকের আলমারিটার দিকে। আমি সেদিকে মন দিলাম না। আলমারির পাশেই পাশের ঘরে যাওয়ার দরজাটা খুলে ততক্ষণে বেরিয়ে এসেছে দুই খুদে, একটা ছেলে একটা মেয়ে। সত্যি জাপানি বাচ্চাদের মতো সুন্দর শিশু কমই দেখা যায়। আমি সব ভুলে ওদের দিকেই হাঁ করে তাকিয়ে রইলাম। ইতিমধ্যে ভদ্রলোকের স্ত্রী আমাদের দিকে এগিয়ে এলেন হাতে একটা ট্রে নিয়ে। বেশ চমৎকার কফির গন্ধ পাওয়া যাচ্ছিল অনেক আগে থেকেই। মুন্নাদি, এই মুন্নাদি, আরে কফি এসে গেছে। মুন্নাদি বোধহয় শুনতে পেল না। একটু অবাক হয়ে আমি আবার জোর গলায় বললাম, কি রে, শুনতে পাচ্ছিস না? ডাকছি তো তোকে। এইবার মুন্নাদি আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো আমার দিকে, আর এইবার ওর চোখের দিকে তাকিয়ে আমার বুকের মধ্যে যেন একেবারে হাতুড়ি পিটতে লাগলো কেউ। ধারালো চোখ দুটো এখন অদ্ভুত ভাষা ভাষা হয়ে গিয়েছে, যেন আমরা যে সামনে বসে আছি তাও দেখতেই পাচ্ছে না। কয়েক সেকেন্ড বোকার মতো আমার দিকে তাকিয়ে ও বলল, কিছু বললি? মুখে কিছু না বলে আমি তাকিয়ে রইলাম ওর দিকে। এসব লক্ষণ আমার মতো আর কে চেনে? মুন্নাদি একটা কিছু খুঁজে পেয়েছে, নিশ্চয়ই পেয়েছে, কিন্তু তার অর্থ, তার তাৎপর্য ও ধরতে পারছে না। সেটা নিয়ে অবশ্য আমার চিন্তা নেই। আমি মনে মনে জানি একবার যদি ওর চোখে কিছু পড়ে থাকে তাহলে তার অর্থ ওর ক্ষুরধার মস্তিষ্ক ঠিক খুঁজে বের করবে, সেটা এখন হোক বা পরে। 13 নম্বর বাড়ি থেকে আমরা যখন বেরিয়ে এলাম তখন সূর্য মাথার উপরে উঠে এসেছে। আর কয়েকদিন পরই তো পুজো, কিন্তু এবছর এখনও বড্ড গরম। তেমন বৃষ্টি হয়নি বলেই বোধ হয়। মুন্নাদি যে কিছু একটা দেখে ভিতরে ভিতরে সাংঘাতিক চমকে গিয়েছে, এদিকে তার তাৎপর্যটা যে ধরতে পারেনি সেটা আমি ওর চোখ দেখেই বুঝতে পেরেছিলাম। একটু পরেই অবশ্য ধাক্কাটা সামলে নিয়েছিল। সামান্য তালকানা অবস্থায় ফিরে এসে আমার পাশে বসল, কফি খেলো, হাসি মুখে তারিফ করলো, এমনকি বাচ্চা দুটোকে কাছে ডেকে ভাব জমানোর চেষ্টা করলো খুব। পাশে বসে আমি অবশ্য বুঝতে পারছিলাম ওর চোখ দুটো ঘরের প্রত্যেকটা ইঞ্চি একেবারে তন্ন তন্ন করে তল্লাশ করছে। ফলে বেরোনোর আগে ও যখন লাজুক গলায় বলল, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে? তখন আমারও মনে হতে লাগলো এর পিছনেও ওর কোনো একটা গোপন উদ্দেশ্য নিশ্চয়ই আছে। এজেসি বোস রোডে ওঠার মুখে বাঁ দিকে গাছতলায় একটা চায়ের স্টল। মাথা নিচু করে পা ঘষে ঘষে হাঁটছিল মুন্নাদি। হঠাৎ বলল, চা খাবি? চল খাই। জায়গাটা বড় অদ্ভুত। সামনে ব্যস্ত বাস রাস্তা, পাশেই প্রকাণ্ড এন্টালি মার্কেট, লোকজন, হইচই, ব্যস্ততা। অথচ এর একেবারে কাছেই, একেবারে পাশাপাশি রয়েছে পুরনো সব বনেদি বাড়ি আর লোক কিচকিচে বস্তি। কলকাতা এক আজব শহর বটে। অন্যমনস্ক ভঙ্গিতে বাস রাস্তার দিকে তাকিয়ে মুন্নাদি আমায় বলল, বুঝলি ভাই, এইবার ব্যাপারটা ক্রমশ গুলিয়ে যাচ্ছে। তা তো হওয়ারই কথা রে দিদি। একে তো সবাই রাত্রির করে বাড়ি ফিরে, তাছাড়া রাত 1টার সময় যে লোক ওই 13 নম্বরে ঢুকেছিল সেই যে খুনি এমন কোনো প্রমাণও তো নেই। হয়তো কেউ কাজ সেরে রাত করে ফিরছিল। যেমন দেখ না, অন্তত দুজন তো স্পষ্টই বলল তারাই রাত দুপুরে ফিরেছে। তার উপর ওই একটা বাড়িতে অন্তত 200টা লোকের বাস, আর তার মধ্যে জাপানি ডাক্তার থেকে শুরু করে রোজ সকালে ধাপায় ময়লা ফেলতে যাওয়ার লোক পর্যন্ত রয়েছে। এদের মধ্যে কে যে এরকম কাণ্ড ঘটাতে পারে তা আন্দাজ করা প্রায় অসম্ভব। মিস্টার দত্ত তোকে কিছু বলেননি? আমি তা বলিনি। বাইরে না রে, ভেতরে গুলিয়ে যাচ্ছে। বুঝলি, যে দুজনের সঙ্গে আমরা কথা বললাম শুধু তারা তো নয়, এত লোকের মধ্যে কে কবে রাত 1টায় ফেরে সেটা কথা নয়। পরশু রাতে তো যে কেউ ফিরে থাকতে পারে।
কথা হলো, দাঁড়া তো 1 মিনিট। এক পা সরে গিয়ে কাকে যেন ফোন করে চাপা গলায় কথাবার্তা বলে ও আবার ফিরে এলো। বলল, অরুণদা প্রেস কাজ শুরু করবে পুজোর পর। কখন থেকে ভাবছি। সে আবার কে রে? তুই চিনবি না, অরুণ সেন। ওর ভাই পড়তো আমার সঙ্গে, তরুণ। কলেজ স্ট্রিটে বড় প্রেস আছে ওদের। এখানে একটা ব্রাঞ্চ খুলেছে ওরা। সেদিনই ইউনিভার্সিটিতে এসেছিল, কথায় কথায় জাস্ট বলল। লোকটা ভাবেনি এই অরুণ নামের মানুষটা আমার চেনা হতে পারে। কথা হলো, পার্টি করে জেল খাটা এমন 60 মানুষের বাড়িতে মুরগি কাটে ধর্মীয় অনুশাসন মেনে, আবার পর্দা মানে, কে জানে। মানে আমি একটা কথা বলবো মুন্নাদি? তুই আবার কবে থেকে অনুমতি নেওয়া শুরু করলি আমার? না মানে শিয়ালদা স্টেশনের বাইরে ওরকম একটাই চায়ের দোকান আছে পার্কিংয়ের পাশে। বাকি সব তো তুলে দিয়েছে, সেগুলোও ফ্লাইওভারের নিচে। বলছিস? হ্যাঁ, সেখানে মাটিতে বসে তাস খেলার প্রশ্নই ওঠে না। ট্যাক্সি স্ট্যান্ড তো, পার্কিং লট চারিদিকে। বাড়ি ফেরার আগে ডেইলি প্যাসেঞ্জাররা ওখানে দাঁড়িয়ে বিড়ি খায় আর তারপর দৌড় দেয়। এটা তুই জানলি কি করে? আমরা মানে ইউনিভার্সিটির বন্ধুরা মিলে কফি হাউসে আড্ডা মারি তো। 7টায় বেরিয়ে হাঁটতে হাঁটতে শিয়ালদা অবধি আসি। তারপর মানে আসলে ওরা একটা করে সিগারেট খেয়ে দৌড়ায় ট্রেন ধরতে, জানবো না কেন। বোঝো, এও মিথ্যে বলেছে। ঠিক এই সময় একটা নীল বাতি লাগানো গাড়ি এসে দাঁড়ালো রাস্তার মোড়ে, আর সেখান থেকে মুখ বের করে আমাদের উদ্দেশ্যে একগাল হেসে হাত নাড়লেন সুভাষ দত্ত। ওরা এই 13 নম্বরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব কথাবার্তা বলছিলেন। আমি আর মুন্নাদি বেরিয়ে এসেছিলাম গোটা পাড়াটা একবার ভালো করে ঘুরে দেখব বলে। এখন ওরা বোধহয় লালবাজারে ফিরে যাচ্ছেন, তাই ফর্মালি বিদায় জানালেন। মুশকিল হলো, মুন্নাদি এমনই অন্যমনস্ক হয়ে রয়েছে যে এই ব্যাপারটা খেয়ালই করতে পারল না। আমি আবার ওকে ডেকে দেখালাম, তাড়াতাড়ি সামলে নিয়ে হাত নাড়ল। আর তখনই ঠিক সিগন্যাল পেয়ে গাড়িটা হুশ করে বেরিয়ে গেল। আর গেল বলেই রাস্তার ওপাশের দৃশ্যটা আমার চোখে পড়ে গেল। আচমকা ফুটপাতে বসে থাকা এক বুড়ো মানুষের হাতে একটা পাউরুটি তুলে দিচ্ছে সেই জাপানি লোকটা, যার ঘর থেকে আমরা একটু আগেই বেরিয়ে এসেছি। একবারে অত বড় পাউরুটিটা হাতে পেয়ে বুড়োটা প্রায় কেঁদে ফেলল। হাসি হাসি মুখে তার কাঁধে দুটো চাপড় দিয়ে উঠে দাঁড়িয়ে কাঁধের ব্যাগটা পিঠে তুলে নিয়ে এন্টালি মার্কেটের দিকে চলে গেল জাপানি লোকটা। ভালো লোক আজকাল আর দেখা যায় না, এইটাই শুনে এসেছে। তারা বোধহয় এইসব লোককে খেয়াল করে না। মুন্নাদিও ব্যাপারটা লক্ষ্য করেছিল। একদিন সেন্ট্রাল এভিনিউ দিয়ে হেঁটে আসছিলাম, বুঝলি ভাই, রাস্তার উপরে একটা অল্প বয়সী ছেলে। স্পষ্টতই তার মাথা ঠিক নেই, শরীরটাও একেবারে জবাব দিয়ে দিয়েছে। পড়েছিল এসবিআইয়ের সামনে। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল তখন। পাশ দিয়ে সবাই হেঁটে চলে যাচ্ছে, আমিও হয়তো চলেই যেতাম। হঠাৎ পাশের বাড়ি থেকে একজন ইউরোপিয়ান মহিলা বাইরে বেরিয়ে এসে উবু হয়ে বসলেন ছেলেটার পাশে। অনেক কষ্টে টেনে টুনে তুললেন ছেলেটাকে, টানতে টানতে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন এটিএমের সামনে, যাতে ছেলেটার গায়ে বৃষ্টি না লাগে। এক প্যাকেট বিস্কুট দিলেন জানিস। তারপর ঢুকে গেলেন আবার নিজের বাড়িটায়। ওসব ছাড়, কি একটা গুলিয়ে যাওয়ার কথা বলছিলি না? কি বললি? ও হ্যাঁ, একটা প্যাটার্ন আছে বুঝলি। তার প্রায় সবকটা পয়েন্ট আমার সামনেই আছে, কিন্তু আমি জোড়া দিতে পারছি না। পয়েন্টগুলো জুড়ে দিতে পারলেই প্যাটার্নটা পরিষ্কার হয়ে যেত, আর জালের মাঝখানে বসা মাকড়সাটাকে চিনে ফেলতে পারতাম। সামহাও পারছি না। কেন রে ভাই? বাড়ি চল, স্নান করে ভালো করে ভাত খাই, 1 ঘন্টা ঘুমিয়ে নে, মাথা ফ্রেশ হয়ে যাবে। দেখবি প্যাটার্নটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তোর কাছে খুচরো আছে? চায়ের দামটা দিয়ে দে তো। আজ আমি আর বাড়ি গেলাম না। মাকে ফোন করে বললাম দুপুরবেলা পিসিদের আহিরি টোলার বাড়িতে থাকবো। কেন যেন মনে হচ্ছে এখন আমার ওর সঙ্গে থাকাটা বড় দরকার। অবাক কাণ্ড, সত্যি সত্যি স্নান খাওয়া সেরে নিজের ঘরে ঢুকে গেল মুন্নাদি। ওদের বাড়িটা খুব পুরনো, 1 গাদা ঘর। আমার দুপুরে একেবারেই ঘুম আসে না। বড় পিসি বাইরের ঘরে টিভি চালিয়ে বসেছিল। আমি গিয়ে পাশের সোফাটায় লম্বা হয়ে শুয়ে আরও একবার বুড়ো বাংলা পড়তে লাগলাম। 0.5 ঘন্টা পরে
হঠাৎ একটা জোরালো শব্দে আমি থরমর করে উঠে বসলাম। মুন্নাদি বেরিয়ে এসেছে ঘর থেকে। চোখ দুটো ওরও বড় বড়, ফর্সা মুখটা একেবারে টকটকে লাল। প্রায় দৌড়ে এলো আমার কাছে, হাত বাড়িয়ে বইটা কেড়ে নিয়ে আমার ডান কানটা চেপে ধরে বলল, আমি একটা গাধা, বুঝলি, একটা নিরেট আহম্মক। ছি 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 ছি। উফ, আরে তার জন্য আমার কান মলে দিচ্ছিস কেন? কি জ্বালা। আমি একটু বেরোচ্ছি, বিকেলের দিকে তোকে ফোন করব। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে কাঁধে ঝুলা নিয়ে দৌড়তে দৌড়তে সিঁড়ি বেয়ে নেমে গেল মুন্নাদি। কানে চেপে আছে ফোনটা। স্যার, একটা জরুরি ইনফরমেশন দরকার। সম্প্রতি অন্য কোনো শহরে এই ধরুন মাস 4 আগে বরাবর মুন্নাদি নিজে থেকে কোনো না কোনো গোলমালে জড়িয়ে পড়েছে, আর সঙ্গে আমাকেও জড়িয়ে নিয়েছে। সত্যি বলতে কোনো কালই ব্যাপারটা এনজয় করিনি আমি। আজ প্রথম আমার মনে হলো, যা, ও একা একা চলে গেল, আমাকে নিয়ে গেল না। এর পরের 1 ঘন্টা আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর সময়। একটা MA পড়া ছেলে, 22 বছর বয়স, প্রাণপণে একটা বই পড়ার চেষ্টা করে চলেছে, আর কিছুই তার মাথায় ঢুকছে না। উফ, অসহ্য ব্যাপার। ঠিক 4টের সময় মোবাইলটা বেজে উঠল। আমি বোধহয় মনে মনে অধৈর্যের মতো অপেক্ষাই করছিলাম ঠিক এই মোবাইলটার। ঝড়ের বেগে টেবিলের ওপর থেকে ফোনটা তুলে নিলাম। মুন্নাদি ফোন করেছে। হ্যালো ভাই, শুনতে পাচ্ছিস? পাচ্ছি, বলে ফেল। হ্যাঁ, রাগ করিস কেন? আসলে আমার মাথা ঠিক ছিল না। শোন না, তুই কি এখনো আমাদের বাড়িতেই আছিস? একটু পরে বেরোবো, বাইরে বড্ড রোদ। গুড। শোন, তোর সাথে কিছু জরুরি কথা আছে। সকালে যে দোকানটায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, এন্টালির মুখটায় রে, ওটার সামনে চলে আয়, এক্ষুনি আয় কিন্তু। ফোনটা কেটে গেল। আমার বুকের মধ্যে ঘোর দৌড়ের মতো একটা শব্দ হচ্ছে। আজ একটা কিছু ঘটবে। কোনো মতে ফোনটা পকেটে পুরে লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নেমে গেলাম আমি। এন্টালির মুখে বাস থেকে নেমে দেখি মুন্নাদি আগে থেকে দাঁড়িয়ে রয়েছে। সকালের সেই টলমলে ভাবটা একেবারে কেটে গিয়েছে, মুখে একগাল হাসি। মার্কেট পেরোলে একটা দোকানে ফাটাফাটি চিকেন রোল করে শুনলাম, খাবি নাকি? দেখেছ ঠিক কেমন দুর্বল জায়গায় আঘাত করে। সত্যি বলতে আমার রাগটা অল্প অল্প করে কেটেই যাচ্ছিল। তবু সাধ্য মতো ভ্রু কুচকে বললাম, যখন খাওয়াবি বলেই ঠিক করে ফেলেছিস, চল টেস্ট করে দেখি। খুব চটে গেছিস না রে ভাই? একা একা চলে গেলি, এমনকি আমাকে বললিও না কোথায় যাচ্ছিস। লালবাজারে গিয়েছিলাম, জয়েন্ট কমিশনারের সাথে কিছু কথা ছিল। একটা প্ল্যান মাথায় এসেছে জানিস। উনিও রাজি হয়েছেন, কিন্তু সেটা ঠিকঠাক উতরে দিতে গেলে 2টো জিনিস লাগবে। 1, এই চত্বরটা ভালো করে হেঁটে দেখতে হবে, আর 2, তোকে লাগবে। তা আমাকে কেন? পরে বলছি, তার আগে একটা কথা বলতো দেখি। তুই এটুকু বিশ্বাস করিস তো আমি তোর গায়ে একটা টোকাও লাগতে দেব না? দিইনি কখনো, রাইট? এসব আবার কি কথা? শোন ভাই, তোকে একটা জরুরি কাজ করতে হবে, ভরসা রাখ, আমাদের কারো কোনো ক্ষতি হবে না। কি মুশকিল, খুলে বলবি তো কি করতে হবে। কথা বলতে বলতে আমরা মার্কেটটা পেরিয়ে এসেছি। সত্যি এখানে একটা রেস্টুরেন্ট আছে, একটু এগিয়ে ডান দিকে একটা স্কুল, সামনে চওড়া ফুটপাথে চেয়ার পেতে আড্ডা দিচ্ছে লোকজন। একটা চায়ের দোকানে বেশ ভিড়। ডান দিকে রাস্তাটা দিয়েও ঘুরে এলাম একবার। সত্যি অনেকগুলো পুরনো বাড়ি রয়েছে চারপাশে, কোনোটাই লোক থাকে, কোনোটা পরিত্যক্ত। তার মাঝখানেই আবার প্রকাণ্ড সব ফ্ল্যাট বাড়িও হয়েছে, তাদের গ্রাউন্ড ফ্লোরে সব দামি দামি গাড়ি। গেটে উর্দি পড়া দারোয়ান তীক্ষ্ণ সন্ধানী চোখে গোটা জায়গাটা মাপছিল মুন্নাদি। এইবার ঢুকে পড়ল রেস্টুরেন্টের ভিতরে। একটাও লোক নেই। বাইরে অবশ্য রোল তৈরি হয়, সেখানে অর্ডার দিয়ে ভেতরে এসে বসল মুন্নাদি। বসে পড় বলছি। চেয়ারে বসে ওর দিকে তাকাতেই আমার গলাটা একেবারে শুকিয়ে গেল। ওর ভ্রু কুঁচকে আছে, দাঁত দিয়ে কামড়ে ধরেছে নিচের ঠোঁট। নির্ঘাত কোনো ভয়ানক প্ল্যান বানিয়েছে। এর আগের বার অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আমায়। এবার কি করবে কে জানে।
সময় দেখব বলে অভ্যেস মতো পকেট থেকে মোবাইলটা বের করতেই যাচ্ছিলাম, মুন্নাদি ফিসফিস করে বলল, আলো জ্বালাস না, 12টা 5। আমার বুকের মধ্যে একেবারে ধরাস ধরাস করে শব্দ হচ্ছে। এরকম কাণ্ড আমরা এর আগে কখনো ঘটায়নি। পাড়াটা অদ্ভুত নিঝুম হয়ে গিয়েছে। আলোগুলো যেন টিম টিম করে জ্বলছে। একটাও লোক কোথাও রাস্তায় নেই। এত তাড়াতাড়ি এই পাড়ার সব লোক শুয়ে পড়ে? আমাদের পাড়া তো প্রায় সারা রাত লোক চলাচল করে। মার্কেটের উল্টো দিকের রাস্তাটায় ঢুকে পড়লাম দুজনে। বাড়িগুলো সব অন্ধকার, ঘুমিয়ে পড়েছে সবাই। দু একটা ফ্ল্যাটের জানালায় আলো দেখা যাচ্ছে। এই রাস্তাটায় বেশ কয়েকটা স্ট্রিট লাইট অফ। আস্তে আস্তে হাঁটছি আমরা। এবার ডাইনে সেই পুরো বাড়িটা পড়ল, যার গ্যারেজ থেকে সেই মৃতদেহটা উদ্ধার করা হয়েছিল। মনে পড়তেই আমার বুকটা আরও একবার কেঁপে উঠল। এখান থেকে বাঁ দিকে একটা গলি ঢুকেছে। পেরিয়ে গেলাম আমরা। একটা প্রকাণ্ড বন্ধ কারখানা, তারপর একটা সরকারি অফিস। এখন সবই অবশ্য অন্ধকার আর স্তব্ধ। পুরো জায়গাটাই কেমন থমথম করছে। ফুটপাতে একটাও লোক নেই, সেজন্য নির্জনতা বুঝে আরও বেশি বলে মনে হচ্ছে। সিরিয়াল কিলারের খবর ছড়িয়ে পড়েছে বুঝলি। ফুটপাতে যারা ঘুমাতো তারাও কোথাও না কোথাও ঢুকে গেছে নির্ঘাত। কারখানার প্রকাণ্ড গেটটা এখন বন্ধই আছে। মুন্নাদি গিয়ে 2টো টোকা দিল। সামান্য ফাঁক হলো দরজাটা। ভেতরে কেউ রয়েছে। বড় ফিস ফিস করে কথা হলো। অফিসটার সামনে পাশাপাশি 2টো গাছ, তার তলায় ঝুপসে অন্ধকার। এইখানটায় বস, চাদরটা ভালো করে মুড়ি দে, মুখটা ঢেকে রাখবি কিন্তু। মাথা নাড়লাম আমি। 4 দিন আগেই আমরা সব ঠিক করেছি, সুতরাং এখন আর বলার দরকার নেই। পাঁচিলে হেলান দিয়ে দুজনে বসে পা দুটোকে ছড়িয়ে দিলাম। তারপর চাদরটা দিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত একেবারে ঢেকে নিলাম। ছেঁড়া আর নোংরা পায়জামাটা বেরিয়ে রইল। ঠিক আছে কিনা দেখে বলতো। একদম ঠিক আছে, কিছু বোঝা যাচ্ছে না। ছেঁড়া জায়গাটা চোখের ওপরে সেট করে নে, তারপর দেখ তো আমাকে দেখতে পাচ্ছিস কিনা। চাদরটা টেনে টুনে ছেঁড়া জায়গাটা আমার চোখের উপর নিয়ে এলাম। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে মুন্নাদিকে। কালো জিন্স, কালো টি শার্ট। কথা না বলে শুধু মাথা নাড়লাম। মুন্নাদিও মাথা নাড়ল। হঠাৎ এগিয়ে এলো আমার দিকে। 1 সেকেন্ডের জন্য বুঝতে পারলাম ও 2 হাত দিয়ে আমার মাথাটা চেপে ধরেছে। তারপর একটা কথাও না বলে লম্বা লম্বা পা ফেলে রাস্তাটা ক্রস করে উল্টো দিকের বাড়িটার পাঁচিলের পাশে জমে থাকা একেবারে অন্ধকারের মধ্যে মিশে গেল। 2টো বাড়ির মধ্যে হাত 3 একটা ফাঁক আছে। সেখানে এখন ঘুটঘুটে অন্ধকার। গরমের মধ্যে একটা চাদর চাপা দিয়ে বসে থাকার মতো অস্বস্তি বুঝি আর নেই। বড্ড গরম লাগছে, ঘাম হচ্ছে। এই মুহূর্তে পকেট থেকে রুমাল বের করার উপায় নেই। সময় চলে যাচ্ছে, রাত বাড়ছে। আর কি আশ্চর্য, আমি এইমাত্র খেয়াল করলাম আমার ঘুম পাচ্ছে। গত কয়েকদিন টেনশনে ভালো করে ঘুম হয়নি, তাই বলে এই অবস্থায় বসে থাকতে থাকতে কারো ঘুম পেতে পারে? সত্যি বড় আশ্চর্য ব্যাপার। মোবাইলটা হাতে নিলাম। চাদরের তলায় ওটা জ্বালালেও কারো চোখে পড়বে না। 1:18। এতক্ষণ বসে আছি আমি। দূর থেকে বাস রাস্তা দিয়ে চলে যাওয়া গাড়ির শব্দ আমার কাছে ভেসে আসছে মাঝে মাঝে। এই একটু দূরেই একটা প্রাণবন্ত শহর জেগে আছে। আর এখানে যেন মধ্যরাত্রের নিস্তব্ধতা। এইবার বুঝি সেই নিস্তব্ধতা ভেঙে গেল। খুব সাবধানে পা টিপে টিপে আমার দিকে কেউ এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম আমার সর্বাঙ্গে কাঁটা দিচ্ছে। খুব সাবধানে চাদরের ফাঁকটা দিয়ে চোখ গলিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি। মাথা নাড়ালে চলবে না, বোঝা যাবে আমি জেগে আছি। এইবার সামনে এসে দাঁড়িয়েছে একটা লোক। বড় ছিপছিপে চেহারা দেখি। কালো হুডিতে ওর মাথাটা বুঝি ঢাকা।
একটু ঝুঁকে তাকিয়ে রয়েছে আমার দিকে। এইবার সোজা হয়ে দাঁড়িয়ে পকেট থেকে একটা রুমাল আর একটা মাঝারি আকারের কাঁচের বোতল বের করলো লোকটা। ডান হাতে বোতলটাকে ধরে রুমালের ওপর ঢেলে নিল কিছু একটা, তারপর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। সময় হয়ে গিয়েছে, এক ঝটকায় উঠে দাঁড়াতে হবে আমাকে। সেটা করতে গিয়ে আমি বুঝতে পারলাম প্রচণ্ড ভয়ে আমার হাত পা একেবারে অবশ হয়ে গিয়েছে। ঠিক এই সময় গলির উল্টো দিকের অন্ধকার থেকে একটা কালো বাঘের মতো ছিটকে বেরিয়ে এলো মুন্নাদি। ভাই এইবার! ওর গলাটা কানে ঢুকতেই সমস্ত ভয় কেটে গেল আমার। চাদরটা সরিয়ে দিয়ে এক লাফে উঠে দাঁড়ালাম আমি। আর তখনই একসঙ্গে অন্তত 4টে সার্চ লাইটের মতো তীব্র আলো এসে পড়ল আমাদের উপর। একটা হালকা লাফে ফুটপাত থেকে নেমে রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ল লোকটা। হুডিটা নামিয়ে আলো কপালের ওপর, তারপর বাঁ পাটা একটু এগিয়ে হাত দুটো বুকের সামনে জড়ো করে পজিশন নিয়ে দাঁড়ালো। আমার বুকের ভেতরটা শিরশির করে উঠল। লোকটা ক্যারাটে জানে। ও এবার আমাদের দুজনকে ঘায়েল করে পালানোর চেষ্টা করবে। বুঝতে পেরেছে ওর ধরা পড়ার সময় হয়ে গিয়েছে, এটাও ভালোই বুঝতে পেরেছে। কথাটা ভাবতে যেটুকু সময় লেগেছে তার মধ্যেই ও প্রথম আঘাতটা করলো। লোকটা ডান পা বিদ্যুৎ বেগে বাতাস কেটে আছড়ে পড়তে লাগলো আমার ডান কাঁধের ওপর। 12 বছর বয়স থেকে আমি কারাটে শিখছি, আমি জানি এবার আমায় কি করতে হবে। বাঁ হাত তুলে প্রথমে পাটাকে ঠেকালাম, তা না হলে আমার ঘাড় ভেঙে যেত। তারপর এক পা এগিয়ে ঝড়ের বেগে ঘুরে গেলাম আমি। নিচু হয়ে বসে ডান পাটা চালিয়ে দিলাম শরীরের সমস্ত জোর এক করে। আমিও যে ক্যারাটে জানি সেটা বোধহয় লোকটা ভাবতে পারেনি। মুহূর্তের মধ্যে ওর পা দুটো উঠে গেল মাটি থেকে, তারপর শরীরটা আছড়ে পড়ল রাস্তার মাঝখানে, ঠিক যেখানে মুন্নাদি দাঁড়িয়ে আছে তার পাশেই। পরক্ষণে স্প্রিংয়ের মতো ছিটকে উঠল লোকটা, তারপর ঘুরে দাঁড়ালো মুন্নাদির দিকে। আমি নই, এবার ওর টার্গেট মুন্নাদি। এরপর যেটা ঘটল সেটা পুরো দস্তুর ম্যাজিক। একটুও দ্বিধা না করে এক পা এগিয়ে এসে ডান হাতে থাকা টর্চটা দিয়ে সর্বশক্তি দিয়ে লোকটার মুখের বাঁ পাশে একটা বাড়ি মারল মুন্নাদি। ঝনাত করে একটা শব্দ হলো আর টর্চটা সঙ্গে সঙ্গে নিভে গেল। লোকটা কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে রইল। আমার চোখ একেবারে বড় বড় হয়ে গিয়েছে। এরকম মারাত্মক আঘাত যে নিঃশব্দে সামলে যেতে পারে সে মানুষ নয়, সে অন্য কিছু। এইবার আস্তে আস্তে লোকটার শরীর যেন নরম হয়ে গেল। তারপর রাস্তার উপরে হাঁটু গেড়ে বসে পড়ল লোকটা। হাত দিয়ে আঁকড়ে ধরেছে রাস্তা, তা না হলে বোধহয় একেবারে মুখ থুবড়ে পড়ে যেত। আরও 3টে টর্চের আলো এসে পড়েছে ওর মুখের ওপর। উঠে পড়ুন আর হুডিটা সরান, নাকি আমাকেই হাত লাগাতে হবে? এই গলাটা তো আমি চিনি। স্বয়ং জয়েন্ট কমিশনার সুভাষ দত্ত মাঝরাতের অপারেশনের নেতৃত্ব দিচ্ছেন তার দায়িত্বে থাকা শহরটাকে নিরাপদ রাখতে। রাস্তায় অদ্ভুত ভঙ্গিতে বসে থাকা লোকটা ও অবশ্য নড়ল না। এবার মুন্নাদি এগিয়ে এসে আলতো হাতে সরিয়ে দিল লোকটার মাথার আবরণ। 3খানা টর্চের আলোয় একেবারে স্পষ্ট হয়ে উঠল কাইতো নাচিবানার মুখ। এখন অবশ্য সেই মুখে একটু হাসি নেই, আর কপালের বাঁ দিক থেকে চোখের উপর দিয়ে ঝরে পড়ছে অনেকটা রক্তের ধারা। মুন্নাদির মুখ্য মারটা বৃথা যায়নি। চিকিজিমা ইয়োশিও নাচিবানা। আমি একেবারে অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। মুন্নাদির জাপানি ভাষা জানে, আমি তো এটা জানতামই না। অবশ্য রাত 2:30টার সময় লালবাজারে যে এরকম দুর্দান্ত কফি পাওয়া যায় সেটাও তো জানতাম না। একটা মাঝারি আকারের চৌকো ঘর ঝলমল করছে আলোয়, মাঝখানে একটা বিরাট বড় টেবিল। সেটাকে ঘিরে এই মুহূর্তে অন্তত 10খানা চেয়ার হবে। আমাদের উল্টো দিকের চেয়ারে বসেছেন স্বয়ং কমিশনার, তার দুপাশে জয়েন্ট কমিশনার এবং ডেপুটি কমিশনার। কমিশনারের উল্টো দিকের চেয়ারটায় বসে আছে মুন্নাদি, তার পাশের চেয়ারটায় আমি। কোনার দিকে একটা টুলে বসে আছেন কাইতো নাচিবানা। মাথাটা ঝুঁকে আছে বুকের উপরে, কপালে প্লাস্টার, হাতে হ্যান্ডকাফ।
দুপাশে দুজন পুলিশ সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে সতর্ক পাহারায়। অন্তত বছর 5 আগেই হঠাৎই পড়েছিলাম ঘটনাটা, তারপর ভুলে গিয়েছিলাম। তা না হলে প্রথম দিনেই খানিকটা আঁচ করে ফেলতে পারতাম হয়তো। অবশ্য এরকম কিছু একটা ঘটতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি, তাও স্বীকার করছি। এভাবে নয় অদ্রিজা, পুরোটা খুলে বলো, একদম গোড়া থেকে। গোড়া থেকেই বলি, উনি যখন একান্তই কিছু বলবেন না। সর্বোচ্চ পদে থাকা 3 জন অভিজ্ঞ পুলিশের হাজার প্রশ্নের জবাবে একটি শব্দও উচ্চারণ করেননি কাইতো নাচিবানা। বিচিত্র দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছেন মেঝের দিকে। ওখানে সন্দেহজনক অনেকেই ছিলেন, মিথ্যে কথা বলেছিলেন প্রায় সবাই। কেউ আসলে সোনাগাছি ঘুরে বাড়ি ফেরেন, বলেন তাসের আড্ডার কথা। কেউ বিপ্লবে হতাশ হয়ে ধর্মে মন দিয়েছেন, কিন্তু এখনও গরমটা যায়নি। আর অদ্ভুতভাবে সবচাইতে সাদামাটা সব সন্দেহের বাইরে ছিল এক ছিমছাম বিদেশি পরিবার। কাইতোর ঘরে একটা আলমারি ছিল, কাচের বাসনপত্র আর কিছু বইপত্র সাজানো ছিল। আপনার মনে আছে স্যার? কথা না বলে শুধু মাথা নাড়লেন সুভাষবাবু। আমারও মনে পড়ল ওই আলমারিটার কথা। সেখানে যত্ন করে রাখা ছিল একটা ছোট্ট ছবি। ছবিটা দেখা মাত্র আমার মনে হয়েছিল এই মুখ আমি আগেও দেখেছি। ভয়ানক একটা গল্প আছে এই ছবিটার পেছনে। মুশকিল হলো কিছুতেই মনে পড়ছিল না আমার কোথায় দেখলাম পুরনো সাদা কালো ছবি। একজন জাপানি সৈন্যের, খুব উঁচু র্যাঙ্কের কেউ। ইউনিফর্ম দেখলে বোঝা যায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার ছবি। তখন আমি চিনতে পারিনি। একটা ফটো তুলে নিতে পারলে অনায়াসে গুগল লেন্স দিয়ে পরিচয় জানা যেত, কিন্তু সেটা তখন সম্ভব ছিল না। শুধু খটকাটাই রয়ে গেল। ওখান থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আমরা দুজন, আমি আর বুবলাই, মানে কুশল। দেখি ইনি এক গরিব মানুষকে পাউরুটি খাওয়াচ্ছেন। তখন তো বেশ ভালোই লাগলো, বললামও সেটা ভাইকে, কিন্তু সেই কাঁটা খচখচ করতেই লাগলো। দুপুরে বাড়িতে ফিরে হঠাৎ কি মনে করে জাপানি সোলজার অফ ওয়ার্ল্ড ওয়ার 2 লিখে সার্চ দিতেই দ্য চিকিজিমা ইনসিডেন্ট। এইবার ঝড়ের বেগেই সবটা মাথায় এসে গেল, কিন্তু সেটা এমন অবিশ্বাস্য, এমন উদ্ভট যে কাউকে বলার সাহসই পেলাম না খানিকক্ষণের জন্য। তারপর গোটা প্যাটার্নটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে গেল। এই পর্যন্ত বলে নিয়ে আমার দিকে ঘুরে তাকালো মুন্নাদি। অমনি আমার মনে পড়ে গেল এই প্যাটার্নের কথাটা ও তো আমাকে আগেও বলেছে। তখনই আপনাকে ফোন করলাম, আপনার মনে আছে? তা থাকবে না, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তবে তার চাইতেও বেশি অবাক হয়েছিলাম যখন জানতে পারলাম সত্যি জুন জুলাই মাস নাগাদ পাটনাতেও ঠিক একই ঘটনা ঘটে গেছে। একইভাবে অদৃশ্য হয়ে যাচ্ছিল হোমলেস ফুটপাতবাসীরা। এবং তার ঠিক আগে রায়পুরে। আর এর একটাই মানে হতে পারে, একই লোক বা কয়েকজন মিলেই কাণ্ড ঘটাচ্ছে। যখনই কোনো শহরে পরপর এইরকম ব্যাপার ঘটতে থাকে, পুলিশ এবং নাগরিকরা সতর্ক হয়ে ওঠে, নজরদারি শুরু হয়, ফলে কাজ চালিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ে। বাধ্য হয়ে সেখানকার পাট তুলে রওনা দিতে হয় অন্য কোনো শহরে। কলকাতা তার মানে ভেবেচিন্তে বেছে নেওয়া জায়গা নয়। আদেও নয়, তবে থাকার জায়গাটা বেছে নেওয়া হয়েছিল খুব ভেবেচিন্তে। এমন জায়গা যা রাতের দিকে নির্জন হয়ে যায়, লোক চলাচল কমে আসে। বাস রাস্তায় হলে সেটা স্বভাবতই সম্ভব হয়ে উঠবে না। ধর্মতলা বা পার্ক স্ট্রিটে সারা রাত ধরে গাড়ি চলাচল করে, সেখানে এমন কিছু ঘটানো কখনোই সম্ভব নয়। সেই কারণেই এই জায়গাটা নির্বাচন করা হলো। গভীর রাতে যখন কেবলমাত্র গৃহহীন মানুষেরাই ঘরের বাইরে থাকেন, ফুটপাতে বা কারোর গাড়ি বারান্দায় ঘুমিয়ে নেন, তখনই এর কাজ শুরু হতো। তিনি নিজে বললে পুরোটা একেবারে বোঝা যেত। তা যখন তিনি বলবেনই না, তখন আমার যা মনে হচ্ছে আমি সেটাই বলছি। ভুল থাকলেও বোধহয় উনিই শুধরে দেবেন। প্ল্যান অফ অ্যাকশন অসম্ভব সাদামাটা, আর সেই কারণেই আন্দাজ করা প্রায়ই অসম্ভব। রাত 1টা নাগাদ পাড়া যখন একেবারে নিঝুম হয়ে পড়ে, সকলেই ঘুমন্ত, ঠিক সেই সময় একটা কালো হুডিতে মাথা ঢেকে পকেটে ক্লোরোফর্ম আর রুমাল নিয়ে বেরিয়ে পড়তেন কাইতো। পেশায় ডেন্টিস্ট হওয়ার ফলে ক্লোরোফর্ম পাওয়া নিয়ে কোনো সমস্যাই ছিল না। তার আগে অবশ্য একটা গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলতেন না। চেম্বার থেকে রোগী দেখিয়ে ফেরার সময় নিয়ে আসতেন ডজনখানেক পাউরুটি। ঘুমের ওষুধ মেশানো এই পাউরুটিগুলি তিনি বিলি করতেন, খাইয়ে দিতেন ফুটপাতের বাসিন্দাদের। ফলে ঘণ্টা 3 পরে তিনি যখন শিকারে বেরোতেন, তখন শিকারেরা বেহুশ। আমার সর্বাঙ্গে একেবারে কাঁটা দিয়ে উঠল। একে আমি একেবারে মানব দরদি ভালো মানুষ বলে ভেবেছিলাম,
এই কারণেই দিনের বেলাতেও দু একজনকে পাউরুটি কিনে দিত লোকটা, যাতে রাতে কেউ যদি তাকে পাউরুটি খাওয়াতে দেখেও ফেলে তাহলে সন্দেহ করবে না। ক্লোরোফর্মের সাহায্যে ঘুমন্ত মানুষকে একেবারে অজ্ঞান করে তাকে টেনে নিয়ে যাওয়া হতো কোনো পুরনো বাড়ির পিছনের নর্দমা বা কুয়োর পাশে। দরকারি অংশ কেটে নিয়ে ভরা হতো পিঠের ব্যাগে, বাকিটা সাবধানে ফেলে দেওয়া হতো কুয়োর ভেতরে। 15, 27 আর 31 নম্বর বাড়ির পিছনে একটু ভালো করে খোঁজ করলেই। সেটাও তুমি বের করে ফেলেছ? একবার মূল প্যাটার্নটা মাথায় এলে বাকিটা তেমন সমস্যার ব্যাপার নয় স্যার। আমি তো তখন একজন সিরিয়াল কিলারের দিক থেকেই ভাববো কোথায় থাকলে আমার সুবিধা, কিভাবে কাজ সারলে আমি সবচেয়ে নিরাপদে ঘরে ফিরতে পারি, তাই নয় কি? তাহলে 5 নম্বর মার্ডারের ক্ষেত্রে আমরা ডেড বডি পেলাম কি করে? আমার ধারণা কোনো গাড়ি এসে গিয়েছিল, তাড়াহুড়োতে সামনে যে পোড়ো বাড়িটা পাওয়া গেছে সেখানেই ঢুকে পড়তে বাধ্য হন কাইতো। 2টো গাড়ি, হতচ্ছাড়া মাতালের দল সারা রাত ধরে ওই বাড়িটার সামনেই ঝগড়া করলো ইডিয়েটগুলো। তাতেও ক্ষতি ছিল না, কারণ এটাও একটা পরিত্যক্ত বাড়ি। পরের দিন গভীর রাতে সেখান থেকে মৃতদেহের বাকিটা কোনো একটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা শক্ত কাজ ছিল না। দুর্ভাগ্যবশত সেই দিনই বান্টি বল খুঁজতে গিয়ে ঢুকে পড়ল ওই বাড়িটাতে। আর এমনই কপাল, রক্তের দাগটা তার চোখে পড়ে গেল। বুঝলাম, কিন্তু তুমি যে আমাকে বললে যে 3-4 মধ্যে খুনিকে আবার চান্স দিতে হবে, সেটা কেন? মানে ঠিক 4 দিন? ঠিক 4 দিন তো বলিনি স্যার, তবে মনে মনে বুঝতে পেরেছিলাম দিন 5 খাবার ওদের ভাড়ারে রয়েছে। সেটা ফুরিয়ে গেলে খুনিকে আরও একবার রাস্তায় বেরোতেই হবে শিকারের সন্ধানে। ভাড়ারে দিন 4 খাবার রয়েছে মানে? খাবার স্যার, মাংস, মানুষের মাংস। হোয়াট? মানুষের মাংস স্যার, ক্যানিবালিজম। এই ফ্যামিলিটি মূলত মানুষের মাংস খেয়েই বেঁচে থাকতো। ইচ অফ দেম আর ক্যানিবালস। ও মাই গড, ইম্পসিবল, অবিশ্বাস্য। আর এই গোটা ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম আলমারিতে রাখা সেই ছবিটা দেখে। রাইট, সেই ছবিটার কথা তো ভুলেই গিয়েছিলাম। আর তুমি আরও কতগুলো শব্দ বলেছিলে একেবারে শুরুর দিকে, মনে হয় জাপানি কোনো শব্দ। তুমি কি জাপানি ভাষা জানো? না স্যার, আমি একটা জায়গা আর একজন মানুষের নাম বলেছিলাম শুধু, চিকিজিমা, ইয়োশিও নাচিবানা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক এই শব্দগুলোই। জঘন্য ইতিহাস স্যার, ডিটেলসে বলতে আমার আর ইচ্ছে করছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চিকিজিমায় ঘটে গিয়েছিল একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা 1944-এর শেষের দিকে। আমেরিকার একটা যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিল জাপানিরা। 9 জন সেনা ছিল সেই প্লেনটায়, মাত্র 1 জন পালাতে সক্ষম হয়। ঘটনাক্রমে সেই পলাতক সৈন্যের নাম আমরা সবাই জানি। কি রে? জর্জ বুশ, মার্কিন প্রেসিডেন্ট। ইয়েস স্যার। তখন তার বয়স সবেমাত্র 20। মাই গড। তারপর? বাকি 8 জনই ধরা পড়ে। জাপানিরা তাদের বন্দি করে, বীভৎস অত্যাচার করে এবং মনে করা হয় তাদের খেয়ে ফেলে। তখন সেই নারকীয় ঘটনার মূল পাণ্ডা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ইয়োশিও নাচিবানা। সেখানে উপস্থিত প্রত্যেকের চোখ ঘুরে গেল কোণে বসে থাকা ওই সুদর্শন যুবকটির দিকে। নাচিবানা, কাইতো নাচিবানা, সেই নুব্জ হতক্লান্ত রক্তাক্ত মানুষটি এতক্ষণে মুখ তুলে তাকালেন আমাদের দিকে। মাই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। ইয়োশিও নাচিবানার পরিবার তার সঙ্গেই থাকতো কিনা আমি তা জানি না। হতে পারে সেই বন্দীদের মাংস এবং অন্যান্য দেহাংশ খাওয়ার মধ্যে দিয়েই এই বংশে ঢোকে নরমাংস ভোজনের অভ্যেস। বংশানুক্রমে এদের মনের মধ্যে এই বিশ্বাস গেঁথে যায়, নরমাংস না খেলে শরীর দুর্বল হয়ে যায়, কর্মক্ষমতা কমে যায়। আরও এমন অসংখ্য অন্ধবিশ্বাস যা আমি আপনাদের সামনে বলতে পারছি না। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে এই পরিবার, নাচিবানা পরিবার। নরমাংসভোজী এক পরিবার। এই মাংস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, নরহত্যা করে সেগুলোকে সংগ্রহ করতে হয়। যুগ যুগ ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই নরহত্যা করে চলেছে। ক্রমে মানুষ খুন এদের কাছে আর কোনো অপরাধ থাকেনি। খুন্নিবৃত্তির একটা স্বাভাবিক জৈব উপায় হয়ে উঠেছে। মানুষ খেকো বাঘ তো আর মানুষ মেরে অনুতাপ করে না, লজ্জাও পায় না। ক্রমে মানুষ মারা আর তার মাংস খাওয়া এদের জিনে ঢুকে গেল। এদিকে একই জায়গায় একটানা মানুষ মারা সম্ভবও নয়। এই কারণেই পৃথিবীর নানা দেশে ঘুরতে ঘুরতে এরা বোধহয় এসেছিল ভারতবর্ষে।
আর তারপর থেকেই আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে। মুন্নাদি চুপ করে গেল। সমস্ত ঘরে এখনো বোধহয় ওর গলা প্রতিধ্বনিত হচ্ছে। তীব্র একটা আতঙ্ক ঘরের নিঃশব্দ অচল হাওয়ায় যেন ভেসে বেড়াচ্ছে। একটা মানুষ খেকো পরিবার এতদিন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিল আমাদেরই দেশে, আর শেষ এই কয়েকটা দিন আমাদেরই শহরে। কি ভয়ানক! কিন্তু হঠাৎ নিজের ভাইকে এমন বিপদের মুখে ঠেলে দিলে কেন অদ্রিজা? ভয়ঙ্কর কোনো বিপদ ঘটে যেতে পারতো যে কোনো সময়। প্ল্যানটা আমার নয় স্যার। সমস্ত ঘটনা যখন আমি ওকে খুলে বললাম তখন কুশল নিজেই বলল ও নিজেকে টোপ হিসেবে ব্যবহার করতে চায়। আমার একটা অন্য প্ল্যান ছিল, ও রাজি হলো না। তার বদলে এই প্ল্যানটাই আমায় দিল। রাস্তায় কোনো মানুষ নেই, নতুন মাংস সংগ্রহ করা যাচ্ছে না, ঘরের ভাড়ার ফুরিয়ে এসেছে। এই অবস্থায় কাইতো মরিয়া হয়ে উঠবেই। একটা প্রাণপণ চেষ্টা ওকে করতেই হবে। ও নিজেকে এগিয়ে দিয়েছিল লোভ দেখানোর জন্য। আমার এই ভাইটা খুব ডাকাবুকো নয়, ভয় পায়, কিন্তু কখনো আমার সঙ্গ ছাড়ে না। ও যেরকম মারাত্মক একটা পরিকল্পনা করতে পারে আমি ভাবতেও পারিনি। আমি গোড়াতে রাজি হইনি, কিন্তু ও জেদ ধরে বসলো, আর তার ফলাফল তো আপনারা দেখতেই পেলেন। সত্যি বলতে আমার একটু একটু লজ্জা করছিল। সবাই এমন করে তাকিয়ে রয়েছে যেন আমাকে পরমবীর চক্র এক্ষুনি দিয়ে দেওয়া হবে। আসলে তো আমার মাথায় আর কোনো প্ল্যান আসেইনি। হঠাৎ একটা কথা মনে হলো, বললাম, কিন্তু এর সবটাই তো হাইপোথিসিস, প্রমাণ হবে কি করে? আলমারির ছবিটা কিংবা বাথরুমের জানলার উপর রাখা ক্লোরোফর্মের শিশিগুলো অবশ্য তেমন জোরালো প্রমাণ নয়, কিন্তু ওপেন কিচেনের বাঁ পাশে ফ্রিজের পাশে রাখা লম্বাটে কাঠের বাক্সটা খুললেই বোঝা যাবে ওটা মোটেও রাইস কুকার রাখার জায়গা নয়। রেস্টুরেন্টে যে ধরনের লম্বাটে ফ্রিজে মাছ মাংস রেখে দেওয়া হয় ওটা আসলে সেই জিনিস। উপরে একটা কাঠের তক্তা পেতে রাখা হয়েছে যাতে চট করে বোঝা না যায়। সেই তক্তা সরালেই পাওয়া যাবে। চুপ করে গেল মুন্নাদি। কি পাওয়া যাবে তার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আমি আইন জানি না স্যার, গোটা ব্যাপারটাকে একটা বংশানুক্রমিক ব্যাধি হিসেবে দেখা যায় কিনা, একটা মনোরোগের মধ্যে ফেলা যায় কিনা তাও আমি জানি না, কিন্তু এটুকু জানি কাইতো স্ত্রী বা ছেলেমেয়েরা ইতিমধ্যেই এই অভ্যেসের শিকার। ইচ্ছে হোক বা অনিচ্ছে, ওদের ব্যাপারটা একটু সাবধানে দেখবেন। চেয়ার ছেড়ে সকলে উঠে দাঁড়ালেন। সবার আগে আমাদের দিকে এগিয়ে এলেন স্বয়ং পুলিশ কমিশনার। তোমরা দুজনেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টের অ্যাসেট হতে পারো, একটু ভেবে দেখো ব্যাপারটা। মৃদু হেসে একে একে হ্যান্ডশেক করলাম দুজনে। আমরা জানি আমাদের অন্য পরিকল্পনা আছে। লালবাজারের মস্ত চত্বরটা এখন প্রায় নিঝুম। একটা গাড়ির দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ মুন্নাদি দাঁড়িয়ে পড়ল, অদ্ভুত একটা চোখে আমাদের দিকে তাকিয়ে বলল, ভাই, ছেলে মেয়ে দুটোর কি হবে বলতো? অভাব বৃদ্ধ দুটি শিশু জানেও না তারা যে কি ভয়ঙ্কর একটা ঘটনার মধ্যে জড়িয়ে গিয়েছে। কথাটা মনে পড়তেই একেবারে শিউরে উঠল আমার সর্বাঙ্গ। মুন্নাদির ডান হাতটা চেপে ধরলাম আমি। বললাম, এইবার ওরা সুস্থ হয়ে উঠবে, তুই দেখিস। কাঁধ ঝাঁকিয়ে আকাশের দিকে মুখ তুলে তাকালো মুন্নাদি। ওর দেখা দেখি আমিও। কলকাতার আকাশে যে এত তারা ফোটে কখনো তো খেয়াল করিনি। হয়তো ওই তারার ভিড়েই লুকিয়ে আছেন তিনি, যিনি জানেন শিশু দুটির কোনো দোষ ছিল না। নিশ্চয়ই তিনি ওদের ক্ষমা করে দেবেন। শেষ হলো আজকের গল্প চিকি জিমা রহস্য। নারেশন বাই শুভঙ্কর দেবনাথ। মুন্নাদির চরিত্রে রুবিনা, অজ্ঞাত লোক অতনু, কমিশনার আলাপন, সিসিটিভি অফিসার এবং পুলিশ অফিসার বিপুল, সুভাষের চরিত্রে আরজে সৌমিক, হিন্দি ভাষী মহিলার চরিত্রে দেবস্মিতা, মুন্না রৌনক, ওসমান পার্থ, মিস্টার নাচিবনা হ্যাপি, সেকেন্ড পুলিশ অফিসারের চরিত্রে সৌমিক দাস, ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল, পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।